লাগবে না। আচ্ছা গেছে তো। সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকালকে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের আজকে থেকেই ইংলিশ গ্রামার 60 মার্কস এনশিওর করার জন্য আমরা যে ফ্রি কোর্সটা লঞ্চ করব, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি। আমি এহসান স্যার তোমাদের ইংলিশ ক্লাস নিব, যেটা অলরেডি তোমরা গতকালকে থেকেই তোমরা জেনেছো যে আমরা আজকে থেকে শুরু করবো ক্লাসটা। তো আমাকে একটু সবাই ফার্স্টে বলো ভাই, আর ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমি যদি একটু কালো মানুষ সুন্দর লাগতেছে কিনা একটু বলো, দেন আমি আমার ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাও এবং একই সাথে একটু বলবা কে কোন ব্যাচ এবং কোন কলেজ। সবাই একটু আমাকে জানাবা তোমরা কে কোন ব্যাচ এবং কে কোন কলেজ। কে কোন ব্যাচ এটা জানলে একটা সুবিধা কি হবে, আমি বুঝতে পারবো এখানে 25 কয়জন 26 কয়জন, বা 25 ব্যাচের কারা 26 ব্যাচের কারা, এবং একই সাথে কলেজের একটা বিষয় চলে আসে। তুমি তোমার নাম থেকে তোমার নিজের কলেজটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা। তোমার নাম তো ফেসবুক অলরেডি আছেই, তাহলে তুমি বলবা আমি ভাইয়া আমি এসএসসি 25 ব্যাচ, আমি এই কলেজ। তো একটু কাইন্ডলি সবাই বলো ভাই আর সবকিছু ঠিকঠাক আছে কিনা ওভারঅল, এবং যারা সালাম দিয়েছো সবার সালাম একসাথে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এবং যারা জিজ্ঞেস করেছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্যই তো তোমাদের সামনে আসতে পারলাম। আমরা জান্নাতুল মাওয়াকে দেখতে পাচ্ছি, এসএসসি 25 চিরাং কলেজ, এই এক ইকফা জান্নাত 2025, সাথী আক্তার সিলেট থেকে ভাইয়া, এবার তাহাসিনা নূর 2025, মিম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তোমার এই ইমামুল হাসান জিহাদ, ভেরি কিউট, ধন্যবাদ, ভালো লাগে নিজের প্রশংসা পেলে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাথী 26 ব্যাচ, এরপর জান্নাত, এই আমরা দেখতে পাচ্ছি প্রমিতা আছে সাথী, এরপর হচ্ছে তোমার আয়ান ওয়ালাইকুম সালাম 25 ব্যাচ। এই যে আমরা তোমরা একসাথে কলেজের নামটা অ্যাড করে দিও, ঠিক আছে? এবং সবাই সবাই একটু লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে তোমাদের বাকি ফ্রেন্ড গুলাও দেখে, এবং তুমিও যাতে কি করতে পারো, কখনো যদি তোমার ভার্ব নিয়ে কোনো সমস্যা হয় তোমার টাইমলাইনে রাখলে যেটা হয় তুমি ইজিলি কি করতে পারবা, তোমার আইডি থেকে ভিডিওটা খুঁজে নিতে পারবা। আমরা যেহেতু ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি আমার ছোট ভাই বোনগুলোর জন্য, তো আমি চাই পার্সোনালি তুমি তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে নিয়ে আসো, দেন হচ্ছে তোমার কি যাতে বাকিরা একসাথে কি করতে পারে, ক্লাসটা করে নিতে পারে। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করতেছো এবং যারা কমেন্ট করতেছো আমরা কমেন্ট গুলো পড়তেছি, এবং অনেকগুলো একসাথে কমেন্ট করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে থাকো। আমি এখানে দেখতে পাচ্ছি 75, আমি চাইবো এটা খুব দ্রুত যাতে 100 জন হয়ে যায়। একটু সবাই বন্ধুদের মেনশন করো, শেয়ার করো, 100 জন হওয়ার সাথে সাথে আমি ক্লাস শুরু করবো। একটু সবাই দ্রুত সবাইকে মেনশন করো এবং শেয়ার করো 100 জন হওয়ার সাথে সাথে। এই যে পারমিতা বণিক মোবাইল শেয়ার ডান, ওকে। এই জান্নাতুল মামা একটু রসিক, আচ্ছা হ্যাঁ আমি একটু রসিক অনেকে বলে, আচ্ছা। এরপর তাবাসসুম শিমু, আমার কলেজ কেউ চিনবে না, কোনো ফেমাস কলেজ না। দেখো তোমার কলেজ কেউ চিনবে না, ফেমাস কোনো কলেজ না, এই জন্য তুমি বলবা যাতে এখানে সবাই দেখে তোমার কলেজটা ফেমাস হয়ে যায়। এটা হচ্ছে তোমার কলেজকে ফেমাস করার সুযোগ। আরিয়ান আহমেদ নাহিদ এসএসসি 25, আরে সেরা,
এই আন্ডা বাচ্চা, এতগুলো সিনিয়রের মাঝে জুনিয়র কি করে? তো আমি এখন দেখতে পাচ্ছি 85 জন, আমি আর 15 জন হইলেই আমার ক্লাসটা শুরু করব। সবাই 100 100 করে দাও। সহজ ভাষা আমি একটু বলি, অফলাইনে ক্লাস নিলে যেমন স্টুডেন্ট বেশি থাকলে আমরা একটু পড়াই, কি বলে এটাকে, স্ট্যামিনা যেটা বলে, একটু এনার্জি বেশি পাই। ঠিক সেমভাবে লাইভে যখন খুব বেশি থাকে পোলাপান, তখন একটু এনার্জেটিক মনে হয় আর কি, আরে অনেকজন আমার ক্লাস করতেছে, একটু নিজেকে জায়েদ খানের মতো ফেমাস মনে হয় আর কি, বুঝছো? ওকে, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করো। দেন ভাই ক্লাস শুরু করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি 90, আর 10 জন হলে ক্লাস শুরু করে দিচ্ছি। এবং আমি তোমাকে আজকে বলে রাখি, এটাকে এইচ এম শুভ স্যার, আমি সুদূর সুন্দরবন থেকে দেখছি। আরে সেরা, আমি প্ল্যানিং আছে কুরবানির ভ্যাকেশনে সুন্দরবন যাওয়ার ইনশাল্লাহ। ইসলাম আদ্রিতানির এসেছে 25। সাইমা ফ্রিন এডমিশন দিব স্যার, তাও এটা খুব দরকার, ওয়েট করতেছে আপনার ক্লাসের। হ্যাঁ, আমাদের এই বার্ফ ক্লাসে তোমার এই এডমিশনও কাজে লাগবে। এরপর আসেন নেশার ডান। ওকে 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 ওকে। এমডি কাউসার, আপনার পরিচয় পরিচয় শুরু থেকে দিয়ে দিচ্ছি, এবং সব থেকে বড় পরিচয়, আমি একটা মানুষ এবং আমি আন্ডা বাচ্চাদের ইংরেজি পড়াই। এরপর আসেন, ওকে, আমি দেখতে পাচ্ছি 95, 100 খরচ করো তোমরা। দেন আর হ্যাঁ, এই যে হচ্ছে এখন 97, আমি কাউন্ট করতেছি, 100 হলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ ভালো থাকি স্যার। গিফট ফাহিমা, হ্যাঁ আমরা ক্লাসের শেষে তোমাদের গতকালকে যে আমরা কথা দিয়েছিলাম, আমরা গিফট দিব তোমাদের। হাইস্ট মেনশন যে করছে তাকে আমরা গিফট দিব, সেই গিফটটা তুমি পেয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। এমডি কাউসার, আগামীকাল এই সমস্ত কমেন্ট করা যাবে না, দাঁড়াও আমি তোমাকে সিস্টেম করতে, এই এখনো হচ্ছে না কেন? ওকে, সবাই শেয়ার করে তো, বন্ধু মেনশন করে, আমরা ফার্স্টে শুরু করে দিচ্ছি। ওকে আসো স্যার, এই এটাকে ভাই আমার নাম নেন না কেন আপনার, এত বড় নাম, এটা তো না, এটা বোঝাই যাচ্ছে না, জীবনেও শুনি না এই কলেজের নাম। ওকে স্যার আসেন। ওকে স্যার, আমরা ফার্স্টেই তোমাদের থেকে একটা কোয়েশ্চেন নিব। সবাই একটা আমাকে কমেন্টে জানাও ভার্ব কাকে বলে। সবাই আমাকে কমেন্টে জানাও ভার্ব কাকে বলে, দ্রুত, সবাই দ্রুত কমেন্ট করো, ভার্ব কাকে বলে বলো তো, ভার্ব কাকে বলে বলো তো। স্যার সবাই একটু দ্রুত বলো তো, ভার্ব কাকে বলে, সবাইকে দ্রুত বলো, কমেন্টে বলো তো সবাই, ভার্ব কাকে বলে। ওকে স্যার, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, সবাই একটু বলো ভার্ব কাকে বলে। ওকে, লাতিফা বলতেছে স্যার কোনো কাজকে ভার্ব বলে। সবাই একটু দ্রুত বলো ভার্ব কাকে বলে, একটু সবাই দ্রুত বলো। আমরা একটু তোমাদের থেকে জানতে চাচ্ছি তোমরা আসলে ভার্ব সম্পর্কে কি জানো, এবং তোমাকে আমি এনশিওর করতেছি তুমি আমার এই ক্লাসটা করার পর ভার্ব সম্পর্কে তোমার যে কনসেপ্টটা ছিল সেটার পাশাপাশি নতুনত্ব আর অনেকগুলো কনসেপ্ট তুমি পাবা। ওকে, কোন একটা কাজকে ভার্ব বলে, কোন একটা কাজকে ভার্ব বলে, কোন একটা কাজকে ভার্ব বলে। ওকে স্যার, একটু আসো, তোমরা যে কথাটা বললা কোনো কিছু করাকে ভার্ব বলে, এটা ভুল না। তোমরা যে বললা কোনো কিছু করাকে ভার্ব বলে, এটা ভুল না। তবে আমরা এই জিনিসগুলোর সাথে আরো বেশ কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে আমি এর আগে তোমাকে 3টা এক্সাম্পল দিব। দেখো আমি 3টা এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পল গুলা একটু খেয়াল করো। আমি ফার্স্টে বললাম আই ডু দা ওয়ার্ক, আমি বললাম আই ডু দা ওয়ার্ক। এরপর আসো স্যার, আমি বললাম আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন কি, ঢাকা। এখন আমি বললাম আই মিস ইউ। স্যার একটু খেয়াল করো তো, আমার এই 3টা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব আছে, যেমন এখানে ভার্বকে ডু, এখানে ভার্বকে লিভ, এখানে ভার্বকে মিস। এই যে দেখো, আমার এই ডু মানে কি, কোন একটা কাজ বোঝাই, তাহলে আমার এখানে ডু হচ্ছে ভার্ব, এই ডু মানে কি বোঝাই, অ্যাকশন বোঝাই, কাজ বোঝাই। স্যার আমার এখানে ভার্বকে দেখো তো, এখানে ভার্বকে লিভ না। স্যার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই যে লিভ মানে কি করা, বাস করা, তুমি একটা জায়গায় বসবাস করো, একটা জায়গায় তুমি থাকো। আচ্ছা, আমি একটা জায়গায় বসবাস করি, এটা কি আসলে এক্স্যাক্টলি কোনো কাজ বোঝায়? একটু বলো তো আমাকে। আমি আমার ঠিকানাকে রিপ্রেজেন্ট করতেছি, আমি আমার অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছি, আমি আমার লোকেশনকে বোঝাচ্ছি, এটাকে আসলে এক্স্যাক্টলি কোনো কাজ বোঝায়? একটু বলো তো আমাকে, একটু বলো তো।
স্যার এই যে আমার এখানে এই যে তোমার আমি যে বললাম লিভ মানে বাস করা, এটা মানে কি আমি ঢাকায় বাস করে এটা বোঝাচ্ছি, আমি কোন জায়গায় থাকি, আমি আমার লোকেশনটাকে বোঝাচ্ছি, আমার ঠিকানাকে বোঝাচ্ছি। এটা কি আসলে কাজ বোঝাচ্ছে একটু বলো তো আমাকে। ওকে স্যার, এখন আসো এই যে দেখো, এই যে তোমরা নিজেরাই অনেকে বলতেছো না স্যার এটা কাজ না এটা কাজ না, এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই তোমাকে বোঝাইতে চাচ্ছি। কাজ মানে ভার্ব না, অথবা ভার্ব মানে শুধুমাত্র কাজ বোঝাবে এমন না। আমাদের নলেজ গুলা ডেপথ থেকে শিখতে হবে, গতানুগতিক বই থেকে মুখস্থ করে এসে ইংলিশ যদি তুমি শিখতে পারতা, তুমি এখানে এখন আমি যতটুকু জানি তুমি এইচএসসি 26 এবং 25, তুমি সেই গত 12-11 বছর ধরে ইংলিশ বা গ্রামারের মধ্যে ভার্ব শিখে আসতেছো, কিন্তু এরপর তোমার সমস্যা কেন? ওই জায়গায় তুমি বই থেকে মুখস্থ করে আসো, প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখো না। আমরা আজকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো শেখার ট্রাই করব। স্যার এখন দেখো এই যে লিভ, এই লিভ মানে এখানে কি বোঝাচ্ছে দেখো তো, এটা আমার ঠিকানাকে বোঝাচ্ছে না, তাহলে এটা আমার এক্সিস্টেন্স বোঝাচ্ছে না? স্যার এটা আমার কি বোঝাচ্ছে? এক্সিস্টেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে স্যার? এটা আমার এক্সিস্টেন্স, আমার অস্তিত্ব বোঝাচ্ছে। এই লিভ দ্বারা আমার কি বোঝাচ্ছে? অস্তিত্ব। এরপর আসেন স্যার, এরপর বলা হচ্ছে এই স্যার দেখো এই যে মিস করা বোঝাচ্ছে না, আই মিস ইউ বললাম, এটা মানে কি সহজ ভাষায় এই মিস দ্বারা বোঝায় এক ধরনের অনুভূতি, এক ধরনের কি অনুভূতি, যেটা আমার মনের গহীন ভেতরের অনুভূতি বোঝাচ্ছে না? তার মানে স্যার এই যে আমি এখানে মিস লিখলাম, এটা মানে কি বোঝাচ্ছে? অনুভূতি না, তাহলে এটা এক ধরনের এক্সপেরিয়েন্স না? আমার কাউকে মনে পড়তেছে, অথবা চাটগাঁয় ভাষায় আমরা যেটাকে বলি ফ্যাট ফুরা। এই যে তুমি দেখো আমি যে বার্ব মানে একটু আগেই তোমরা বলতা স্যার কাজ করা বোঝায়, শুধুমাত্র কাজ করলেই ভার্ব না, ভার্বের মধ্যে আরো বেশ কিছু জিনিস বোঝায়। এবং তুমি দুনিয়ার যেখানেই যাও ভার্বের ডেফিনেশন যখন খুঁজতে যাবা, এই তিনটা জিনিস থাকবে অলওয়েজ। একটা হলো অ্যাকশন, একটা হলো এক্সিস্টেন্স, একটা হলো এক্সপেরিয়েন্স। তাহলে এখন থেকে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ভার্ব কাকে বলে, তাহলে তুমি এখন থেকে বলবা ভার্বের ডেফিনেশনটা দিবে এভাবে, যে ওয়ার্ডস সমূহ দ্বারা অ্যাকশন বোঝায়, এক্সিস্টেন্স বোঝায়, এক্সপেরিয়েন্স বোঝায় তাকে ভার্ব বলে। সবাই আমাকে ডেফিনেশনটা, আমি বোর্ডে লিখতেছি না, তোমরা সবাই এই ডেফিনেশনটা কমেন্ট বক্সে লিখো, ভার্ব কাকে বলে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, মনে করো তুমি আমার সামনে অফলাইন ক্লাসে বসে আছো, তুমি আমাকে ভার্বের ডেফিনেশনটা আমাকে অ্যান্সারটা দিচ্ছ, সবাই কমেন্ট বক্সে লিখো ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে কিভাবে লিখবা? এই যে সবাই কমেন্ট বক্সে লিখবা এটা, যে ওয়ার্ডস সমূহ দ্বারা অ্যাকশন বোঝায়, এক্সিস্টেন্স বোঝায়, এক্সপেরিয়েন্স বোঝায় তাকে ভার্ব বলে। সবাই কমেন্ট বক্সে এটা লিখো, সবাই কমেন্ট বক্সে এটা লিখো, সবাই ভার্ব কাকে বলে ডেফিনেশনটা লিখো। এরপর তোমরা কমেন্টে লিখতে লিখতে আমি তোমাকে আরেকটা জিনিস শিখাই দিই, আরেকটা কোয়েশ্চেন তোমার থেকে করি, ভার্ব কোন পার্টস অফ স্পিচ? ভার্ব কোন পার্টস অফ স্পিচ? সাই সবাই একটা বলো তো, ভার্ব কোন পার্টস অফ স্পিচ? সাই বলো তো, ভার্ব কোন পার্টস অফ স্পিচ? ওকে স্যার, শুনো, ইংলিশ গ্রামারের প্রতিটা পার্টস অফ স্পিচ, একদম নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত, ইন্টারজেকশন পর্যন্ত যে 8টা আমরা পার্টস অফ স্পিচ দেখি, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দ্বারা কিন্তু একটা একটা টপিকস এর নামকে বোঝায়। আমি যখন নাউন দেখি তাহলে নাউন একটা টপিকস এর নাম, প্রোনাউন একটা টপিকস এর নাম, অ্যাডজেক্টিভ একটা টপিকস এর নাম, ভার্ব একটা টপিকস এর নাম। তার মানে পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিজে একটা একটা নাউন। তার মানে আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় ভার্ব কোন পার্টস অফ স্পিচ, স্যার ভার্ব হলো নাউন। এই যে তুমি অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন গুলো বাবা, ভার্ব কোন পার্টস অফ স্পিচ, নাউন কোন পার্টস অফ স্পিচ, তোমাকে কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করতে পারে আচ্ছা তুমি যে ভার্ব বলো, ভার্বের মধ্যে কি কি থাকে বলো তো, ভার্বের উপাদানগুলো কি কি বলো তো, এলিমেন্ট কি কি বলো তো, এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন তোমাকে হুট করে পরীক্ষা দিয়ে দিতে পারে। তাহলে তুমি এখানে দেখবা ভার্বের মধ্যে কি কি থাকে, অ্যাকশন থাকে, এক্সিস্টেন্স থাকে, এক্সপেরিয়েন্স থাকে। ভার্ব কোন পার্টস অফ স্পিচ? নাউন। শুধুমাত্র কি ভার্ব নাউন? না, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিজে একটা একটা কি নাউন। কেন নাউন? কারণ এগুলা নিজে ইন্ডিভিজুয়াল একটা একটা টপিকস এর নামকে ইন্ডিকেট করে। স্যার এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? একটু আমাকে বলো তো, এতটুকু বোঝা গেছে একটু আমাকে বলো তো। জান্নাতুল মামা, স্যার নাউন কেমনে? স্যার নাউন ওই যে তোমাকে ব্যাখ্যা যেটা দিলাম,
পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ইন্ডিভিজুয়াল একটা একটা টপিকসকে ইন্ডিকেট করে, একটা একটা নাউনকে, টপিকসের নামকে ইন্ডিকেট করে। তার মানে তোমার প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যেহেতু কোন একটা টপিকসের নামকে ইন্ডিকেট করতেছে, তাহলে দুনিয়ার সকল প্রকার নাম এক ধরনের কি নাউন। তার মানে পার্টস অফ স্পিচ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিজে একটা একটা কি নাউন। তার মানে আমরা বলতে পারি ভার্ব কি একটা নাউন, ভার্ব একটা কি নাউন। স্যার এরপর আসেন আমরা নেক্সট ভার্ব কত প্রকার সেই ক্লাসিফিকেশনে যাব। আমরা এখন দেখব ক্লাসিফিকেশন অফ ভার্ব। স্যার আমি যদি এখন আসেন এই যে ভার্ব, স্যার এই ভার্বকে আমরা ফার্স্টে দুই ভাগে ভাগ করি। স্যার আমরা এই ভার্বকে ফার্স্টে কয় ভাগে ভাগ করি স্যার? দুই ভাগে ভাগ করি। একটু খেয়াল করো দুই ভাগগুলো কি কি। স্যার একটা হলো ফাইনাইট ভার্ব, একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, অনেকে ফাইনাইট বলে হোয়াটএভার। আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। স্যার একটা ফাইনাইট ভার্ব আর একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। স্যার ভার্ব কত প্রকার? তাহলে আমরা বলবো দুই প্রকার, একটা ফাইনাইট আর একটা কি নন ফাইনাইট। একটা ফাইনাইট আর একটা কি নন ফাইনাইট। স্যার একটু খেয়াল করো তো, যদি জিজ্ঞেস করা হয় এই ফাইনাইট ভার্ব কাকে বলে, এই ফাইনাইট ভার্ব কাকে বলে? স্যার ফাইনাইট ভার্বের ডেফিনিশন কি জানো? ফাইনাইট ভার্বের ডেফিনিশন হলো, ফাইনাইট ভার্বের ডেফিনিশন হলো যেই ভার্ব দ্বারা, ফাইনাইট ভার্বের ডেফিনিশন হলো যেই ভার্ব দিয়ে টেন্স চেনা যায়। তাহলে স্যার খেয়াল করো, ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দিয়ে কি চেনা যায়? টেন্স চেনা যায়। তার মানে তুমি একটা বাক্যের মধ্যে যে ভার্ব দিয়ে টেন্স চিনতে পারবা ওইটাই ফাইনাইট ভার্ব। তার মানে ভার্ব দেখলে সেটাকে কি বলা যাবে না ফাইনাইট নন ফাইনাইট হুট করে বলা দেওয়া যাবে না, আগে দেখতে হবে ওই ভার্ব দিয়ে টেন্স চেনা যায় কিনা। তাহলে যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাকে মূলত আমরা ফাইনাইট ভার্ব বলি। যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব বলি। যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব বলি। স্যার এরপর আসেন, স্যার নন ফাইনাইট ভার্ব মানে কি জানো? তুমি এখানে কিন্তু একটা জিনিস বুঝে গেছো, এই যে নন বলছে, নু 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 মানে কি না। তার মানে স্যার আমি জিনিসটা এইভাবে তোমাকে বলতে পারি, যেই ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না, যে ভার্ব দিয়ে কি চেনা যায় না স্যার? টেন্স চেনা যায় না, সেটা হলো কি নন ফাইনাইট ভার্ব। তার মানে স্যার ফাইনাইট ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে কি চেনা যাবে? টেন্স চেনা যাবে। আর নন ফাইনাইট ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে কি চেনা যাবে না স্যার? টেন্স চেনা যাবে না। স্যার ফাইনাইট ভার্ব মানে কি? টেন্স চেনা যাবে। আর নন ফাইনাইট ভার্ব মানে কি? টেন্স চেনা যাবে না। তাহলে এটা আশা করি বুঝছো। ফাইনাইট ভার্ব মানে কি স্যার? যেটা দিয়ে টেন্স চেনা যায় আর যেটা দিয়ে কি টেন্স চেনা যায় না। এখন আসেন, ওকে স্যার এখন যদি প্রশ্ন করা হয় ফাইনাইট ভার্ব কত প্রকার, এখন যদি প্রশ্ন করা হয় ফাইনাইট ভার্ব কত প্রকার, এখন যদি প্রশ্ন করা হয় ফাইনাইট ভার্ব কত প্রকার, স্যার একটা টেকনিক শিখাই দিই। দেখো এই যে ফাইনাইট, এখানে ওয়ার্ড কয়টা দেখো তো? দুইটা। আমার এখানে ফাইনাইট ভার্ব ওয়ার্ড কয়টা? দুইটা। তার মানে স্যার ফাইনাইট ভার্ব দুই প্রকার। ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। এই যে মনে রাখার টেকনিক, ফাইনাইট এবং ভার্ব এখানে কয়টা ওয়ার্ড? দুইটা। তার মানে তুমি মাথায় রাখবা ফাইনাইট ভার্ব দুই প্রকার। ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। আবার আসো নন ফাইনাইট ভার্ব, এখানে ওয়ার্ড কয়টা দেখো তো? এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তো স্যার কয়টা ওয়ার্ড দেখতে পাচ্ছ তুমি? তিনটা ওয়ার্ড। তার মানে তুমি বলবা নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। তার মানে স্যার এখন আসেন, ফাইনাইট ভার্ব দুই প্রকার, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। এখন আমরা আসবো ফাইনাইট ভার্ব দুই প্রকার কি কি, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার কি কি, সেগুলোতে এখন আমরা যাব। এখন আসেন স্যার, স্যার ফাইনাইট ভার্ব দুই প্রকার কি কি? স্যার ফাইনাইট ভার্ব দুই প্রকারের মধ্যে একটা হলো অক্সিলারি ভার্ব, একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর একটা হলো মেইন ভার্ব। স্যার একটা অক্সিলারি ভার্ব আর একটা কি ভার্ব? মেইন ভার্ব। একটা অক্সিলারি ভার্ব আর একটা কি? মেইন ভার্ব। একটা অক্সিলারি ভার্ব আর একটা কি? মেইন ভার্ব। একটা অক্সিলারি ভার্ব আর একটা কি? মেইন ভার্ব। স্যার এখন তোমাদের আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, আমি চাইলে এই জিনিসগুলা তোমাকে স্লাইড আকারে লিখে, স্লাইড আকারে নিয়ে এসে আমি জাস্ট
স্লাইড গুলো দেখাইতে পারতাম, কিন্তু আমি পার্সোনালি লিখে লিখে পড়াইতে পছন্দ করি। আমি যখন লিখতেছি তুমি নিজেও নোট করার সময়টা পাচ্ছ, দেন তুমি মনে করতেছো হ্যাঁ স্যার তো আমাকে নিজে লিখে দিচ্ছে, তার মানে জিনিসগুলো আমার মধ্যে থেকে বের হচ্ছে। স্লাইড জিনিসটা কিরকম জানো? হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে স্লাইড অবশ্যই দরকার, তবে বেসিক জিনিস বোঝানোর ক্ষেত্রে স্লাইডের থেকে আমি যে তোমাকে লিখে লিখে পড়াচ্ছি তার মানে এগুলো আমার মাথা থেকে বের হচ্ছে এবং তুমি সেটা নিজে বুঝতেছো এবং তুমি নিজে লিখে নোট করার টাইমে পাচ্ছ। সেজন্য আমি পার্সোনালি লিখে লিখে পড়াইতে পছন্দ করি। স্লাইড হলে জিনিসটা কিরকম, মনে করো আমি তোমাদের এখানে কাউকে নিয়ে এসে দাঁড় করাই দিলাম, হ্যাঁ এটা এটা তুমি রিমোট ক্লিক করলে আসতেছে নন ফানিটা 3 প্রকার, ফানিটা 2 প্রকার। এই জিনিসগুলো না করে আমি নিজে নিজে লিখাচ্ছি। এরপর আসেন, ওকে স্যার এখন আসো অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আসে। আমরা যে অক্সিলারি ভার্ব বলি, অক্সিলারি ভার্ব আমি কাকে কাকে বলতে পারি, অক্সিলারি ভার্ব আমি কাকে কাকে বলতে পারি, অথবা আমি কোন ভার্ব গুলাকে অক্সিলারি ভার্ব বলতে পারি। এখন আসেন স্যার অক্সিলারি ভার্বের মধ্যে আমি ফার্স্টে বলতে পারি এই যে আমরা বিভার্ব বলি না, কি বলি স্যার? বিভার্ব। এই বিভার্ব গুলা কিন্তু এক ধরনের অক্সিলারি ভার্ব। এখন আসেন একটু খেয়াল করো, তাহলে স্যার অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আসে? বিভার্ব। এই যে আমরা বিভার্ব বলি, বিভার্ব মানে কি? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলোকে আমরা কি বলতে পারি? বিভার্ব। আবার ওই বিভার্ব হচ্ছে এক ধরনের কি ভার্ব? তোমার অক্সিলারি ভার্ব। বিভার্ব এক ধরনের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। বিভার্ব এক ধরনের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। স্যার নাম্বার 2 তে আসো, স্যার নাম্বার 2 তে আসো। আমরা যে মডেল অক্সিলারি বলি, কি বলি? মডেল অক্সিলারি বলি। এই মডেল অক্সিলারি কিন্তু এক ধরনের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি এক ধরনের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি কোনগুলো স্যার? ক্যান, কুড, শ্যাল, should, may, might, will, would, have to, has to, ought to, need to, they are এই যে এই ওয়ার্ডস গুলো হচ্ছে তোমার কি মডেল অক্সিলারি। কি অক্সিলারি? মডেল অক্সিলারি। স্যার এরপর আসো, এই যে আমরা ডুবার বলি না, তুমি ডুবারকে কিন্তু কি বলতে পারো? এক ধরনের অক্সিলারি ভার্ব বলতে পারো। স্যার এরপর আসো, এই যে তুমি হ্যাভ ভার্ব বলো না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, স্যার এগুলাকে তুমি চাইলে কি বলতে পারো? হ্যাভ অক্সিলারি ভার্ব বলতে পারো। তাহলে স্যার আমরা অক্সিলারি ভার্বের মধ্যে এই 4টা জিনিস বলতে পারি, বিভার্ব, মডেল অক্সিলারি, ডু ভার্ব, এরপর কি হ্যাভ ভার্ব। ওকে এরপর আসেন স্যার অক্সিলারি ভার্বটা বুঝছো। স্যার এখন আসো মেইন ভার্ব। স্যার এই যে মেইন ভার্ব এটা কিন্তু আবার 2 প্রকার। এই মেইন ভার্ব কত প্রকার? 2 প্রকার। স্যার মেইন ভার্বটা বোঝার আগে আমাদের একটু করে আমরা নতুন একটা জিনিস শিখবো। এটা কেন শেখাচ্ছি একটু পরে তুমি বুঝবা ভাই এটা কেন শিখাইলো আমাকে। স্যার মেইন ভার্ব কত প্রকার সেটা বুঝতে হলে আমাকে অবজেক্ট সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? অবজেক্ট। এই যে আমরা বাক্যের মধ্যে বলি না সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওই অবজেক্ট সম্পর্কে জানতে হবে। মেইন ভার্ব কত প্রকার কি কি সেগুলো জানতে হলে আমাকে অবজেক্ট সম্পর্কে জানতে হবে। স্যার তুমি একটা বাক্যের মধ্যে ভার্বের পরে কোনো কিছু থাকলে সেটাকে অবজেক্ট বলতে পারো না। ভার্বের পরে যাই থাকে তাকে অবজেক্ট বলা যায় না। তাহলে স্যার অবজেক্ট আছে কি নাই সেটা কেমনে বুঝবো? তোমাকে এই যে অবজেক্ট, এই অবজেক্ট পাইতে হলে তোমাকে আগে যেটা করতে হবে সেটা হলো ভার্বকে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। একটা বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই সেটা বোঝার জন্য তুমি ভার্বকে প্রশ্ন করবা। একটা বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই সেটা বোঝার জন্য তুমি কাকে প্রশ্ন করবা? ভার্বকে প্রশ্ন করবা। স্যার এই ভার্বকে তুমি 2টা প্রশ্ন করবা। কয়টা? 2টা। একটা হলো কি আর একটা হলো কাকে। একটা কি আর একটা কাকে। স্যার তুমি যখনই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা তার মানে কোনো অবজেক্ট আছে। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা সেখানে অবজেক্ট আছে। এই 2টা প্রশ্ন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলেও সেটা কি হবে না? অবজেক্ট হবে না। তাহলে অবজেক্ট হইতে হলে অবশ্যই অবশ্যই এই 2টা জিনিস দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাইতে হবে। এখন আসো আমি তোমাকে পড়াচ্ছিলাম মেইন ভার্ব, আমি আবার হুট করে অবজেক্টে কেন চলে গেলাম? স্যার রিজন আছে। দেখো এই যে মেইন ভার্ব বলছি না আমরা 2 প্রকার, এই মেইন ভার্ব 2 প্রকারের মধ্যে একটা মেইন ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব। একটা মেইন ভার্ব ট্রানজিটিভ আর একটা মেইন ভার্ব হলো ইনট্রানজিটিভ। একটা মেইন ভার্ব ট্রানজিটিভ আর একটা হলো কি ইনট্রানজিটিভ। অর্থাৎ মেইন ভার্ব 2 প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা কি ইনট্রানজিটিভ ভার্ব। স্যার মেইন ভার্ব কত প্রকার? 2 প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব একটা কি ইনট্রানজিটিভ ভার্ব।
এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে আসে। এই জিনিসগুলো কোথায় আসে? অ্যাডমিশন টেস্টে আসে। নিচের কোনটি ট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটি ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে কি, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, ট্রানজিটিভ কোত্থেকে আসছে, ইনট্রানজিটিভ চেনার উপায় কি, এই টাইপের কথাগুলো আসে। তাহলে তোমার এই টাইপের কোশ্চেন গুলো যদি আসে তাহলে আমি দেন কি করতে পারি, তোমার এখন তোমাকে বেসিক যেগুলো বলছি এগুলো তুমি এটা ইজিলি বুঝতে পারবা। স্যার এখন আসো ট্রানজিটিভ মানে কি, স্যার তোমাকে একটু শিখাই দিই। স্যার ট্রানজিটিভ মানে হলো যে বাক্যে যে বাক্যে অবজেক্ট থাকে, কি থাকে, অবজেক্ট থাকে, ওই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। স্যার যে বাক্যে কি থাকে, অবজেক্ট থাকে, ওই বাক্যের ভার্বকে কি বলে, টিবি বলে। টিবি মানে ট্রানজিটিভ ভার্ব, শর্টকাট। টিবি মানে কি, ট্রানজিটিভ ভার্ব। টিবি মানে কি, ট্রানজিটিভ ভার্ব। তাহলে স্যার যে বাক্যে অবজেক্ট থাকে ওই বাক্যের ভার্বকে কি বলে, ট্রানজিটিভ ভার্ব বলে। বোঝা গেছে? এরপর আসো স্যার ইনট্রানজিটিভ। এরপর আসো ইনট্রানজিটিভ। স্যার ইনট্রানজিটিভ মানে কি জানো? একটু আগে তুমি এখানে বলছো না অবজেক্ট থাকে, এখন আসো যে বাক্যে অবজেক্ট থাকে না, যে বাক্যে কি থাকে না, অবজেক্ট থাকে না, ওই বাক্যের ভার্বকে, যে বাক্যে কি থাকে না, অবজেক্ট থাকে না, ওই বাক্যের ভার্বকে কি বলা হয়, আইটিবি। আইটিবি মানে কি, ইনট্রানজিটিভ ভার্ব বলে। স্যার একটু বলো তো আমাকে এতটুকু ক্লিয়ার কিনা, স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, এবং তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন থাকলে বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এবং তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কনফিউশন থাকলে বলতে পারো। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এবং তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এবং কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এবং কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন থাকলে বলতে পারো। লাইভ দেখা যাচ্ছে না যে? ইয়েস স্যার বুঝছি সব। ওকে, বাকিরা একটু কমেন্ট করে জানাও সবকিছু ওভারঅল ঠিক আছে কিনা। ওকে স্যার এরপর আসেন। আচ্ছা আমি এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সাগর আহমেদ। তো এখন আসেন, সাগর আহমেদ আপনার তো এত কথা বলার দরকার না, আপনি ক্লাস করতে আসছেন, ক্লাসটা বুঝবেন, যেটা নোট করে সেটা নোট করবেন। এক্সট্রা কমেন্ট করে নিজেকে ওভার পন্ডিত শো করাতে দরকার নাই। আপনার আরেকজনের কমেন্টে গিয়ে আলতো পালতো কমেন্ট করার দরকার নাই। তো আমি খুবই খারাপ একটা মানুষ, আমি ক্লাসে এগুলো পছন্দ করি না। তুমি ক্লাস করতে আসলে সুন্দর করে ক্লাস করে চলে যাবা। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবা, কোয়েশ্চেন না থাকলে সুন্দর করে ক্লাস করবা, শেষ। তোমার কাজ হচ্ছে এতটুকু, তোমার তার কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে এখানেই। এরপর আসেন, ওকে স্যার আমরা দেখতে পাচ্ছি আর কোনো প্রবলেম নাই, তাহলে স্যার আমরা এবার নেক্সটে যাচ্ছি। ওকে স্যার এরপর আসো নন ফানিড ভার্ব। স্যার নন ফানিড ভার্ব আমরা শুরুতে বলে দিয়েছিলাম এটা তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। স্যার নন ফানিড ভার্ব আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, নন ফানিড ভার্বটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে আসো স্যার, এই নন ফানিড ভার্ব হচ্ছে তোমার তিন প্রকার। নন ফানিড ভার্ব কত প্রকার? তিন প্রকার। কি কি দেখো, এক নম্বর হলো জিরান। নন ফানিড ভার্ব তিন প্রকার। এক নম্বর হলো জিরান, দুই নম্বর হলো ইনফিনিটিভ, আবার তিন নম্বর হলো পার্টিসিপল। তিন নম্বর কি? পার্টিসিপল। স্যার আসো, স্যার জিরান মানে আমরা সবাই জানি ভার্বের সাথে আইএনজি। ইনফিনিটিভ মানে আমরা সবাই জানি 2+B1। আবার পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি। এখানেই মূলত ভেজালটা হয়, এখানে মূলত কি ভেজালটা হয়। কিরকম ভেজাল? ভেজালটা হলো এই যে জিরান মানেও ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি। আমরা একটু পরে দেখাবো তুমি জিরান কেমনে চিনবা খুব দ্রুত, পার্টিসিপল কেমনে চিনবা। এর আগে আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করি, জিরান্ডের কোনো আন্ডা বাচ্চা নাই, ইনফিনিটিভের কোনো আন্ডা বাচ্চা নাই, মানে বাচ্চা কাচ্চা নাই, কিন্তু পার্টিসিপলের তিনটা আন্ডা বাচ্চা আছে। অর্থাৎ এই পার্টিসিপল তিন প্রকার। এই পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। এর মধ্যে একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। একটা কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হলো
পারফেক্ট পার্টিসিপল, আরেকটা কি পারফেক্ট পার্টিসিপল। এখন আসেন স্যার, এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ফার্স্ট পার্টিসিপল মানে কি, তোমার পারফেক্ট পার্টিসিপল মানে কি? স্যার প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি। তার মানে তুমি একটা মাথায় রাখো, শুধুমাত্র পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল দুটাই সেম। এটা তোমাদের মডিফায়ারের কাজে লাগবে, যারা এসএসসি এর স্টুডেন্ট তোমরা মডিফায়ারে তোমার কাজে লাগবে। শুধুমাত্র পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটাই কিন্তু সেম। শুধুমাত্র পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটাই কিন্তু কি সেম। শুধুমাত্র পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল দুটাই কিন্তু কি সেম। আর ফার্স্ট পার্টিসিপল মানে হলো স্যার বি3। ফার্স্ট পার্টিসিপল মানে কি বি3। ফার্স্ট পার্টিসিপল মানে কি স্যার বি3। আর পারফেক্ট পার্টিসিপল মানে হলো, পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস বি3। পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস বি3। পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস বি3। এরপর আসেন স্যার, আমরা এবার একটু দেখব জিরান ভার্সেস পার্টিসিপল। জিরান ভার্সেস পার্টিসিপল, অর্থাৎ জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটাকে একটু আমরা দেখবো। অর্থাৎ আমরা ইজিলি বোঝার ট্রাই করব জিরান এবং পার্টিসিপল আমরা শর্টকাটে কিভাবে বের করব। অর্থাৎ দুটাই যেহেতু দেখতে সেম, দুটাই যেহেতু দেখতে সেম, দুটা যেহেতু দেখতে সেম, তাহলে আমরা কি করব, তোমার কোনটা জিরান কোনটা পার্টিসিপল কেমনে বের করব সেটা একটু দেখাবো। স্যার এর আগে একটু তোমাকে আমি এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিই, জিরান এবং পার্টিসিপল থেকে তোমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিই। এক্সট্রা ইনফরমেশন কি জানো? এই যে জিরান একটা এন দেখতে পাচ্ছ না, এই যে জিরানটা তোমার একটা কি আছে এন আছে না, এই যে তুমি দেখো জিরানটা একটা কি দেখতে পাচ্ছ তুমি এন দেখতে পাচ্ছ না। এই যে এখানে আমি যদি একটু জিরানটা আবার লিখি, এই যে এন দেখতে পাচ্ছ না, এই এন মানে কি জানো? নাউন। তার মানে জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। আবার দেখো এই যে পার্টিসিপলটা এ দেখতে পাচ্ছ না, এ মানে অ্যাডজেক্টিভ। তার মানে পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল কি অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান নাউনের কাজ করে আর পার্টিসিপল কি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এটা মনে রাখার উপায় কি? স্যার জিরান একটা এন আছে, এন মানে কি নাউন, পার্টিসিপল একটা এ আছে, এ মানে কি অ্যাডজেক্টিভ। এরপর এখন আমরা দেখব কোনটা জিরান কোনটা পার্টিসিপল। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুইটা ইজি এক্সাম্পল দিচ্ছি। একটা হলো ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। স্যার আরেকটা দিলাম ফলিং অবজেক্টস of a gravity। স্যার একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো তো, আমি এখানে দুটো বাক্যে কিন্তু বাক্যের শুরুতে ভার্বের সাথে আইএনজি দিচ্ছি। দুটো বাক্যের মধ্যে কিন্তু বাক্যের শুরুতে কি দিচ্ছি? ভার্বের সাথে আইএনজি দিচ্ছি। এটা কেন দিচ্ছি জানো? এটা দেওয়ার রিজন হলো তোমরা অনেকেই মনে করো, তোমাদের অনেকের কাছে জিনিসটা এরকম যে বাক্যের শুরুতে কোনো ভার্ব থাকলে সেই ভার্বটা আমরা আইএনজি করি এবং সেটা জিরান্ড হয় না। এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাক্যের শুরুতে ভার্ব দেখলে সেটাকে জিরান বলা যাবে না। এই যে বাক্যের শুরুতে ভার্ব দেখলে যে তুমি জিরান বলতে পারবা না বা জিরান বলা উচিত না, সেটার জন্যই মূলত আমরা এমন দুইটা সেন্টেন্স দিছি যে দুইটা সেন্টেন্সের শুরুতে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। স্যার এখন আসো তোমাকে এটা টেকনিক শিখাই। আমি এখানে কোনটা জিরান কোনটা পার্টিসিপল বের করার জন্য এখানে একটা গেম খেলবো, সেটা হলো ইট দিয়ে। কি দিয়ে? ইট। খুব ভালো করে খেয়াল করো, নেক্সট 30 সেকেন্ডস এর মধ্যে তোমার জিরান পার্টিসিপল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো। স্যার আমি এখানে একটা কাজ করব, আমি মনে মনে এই যে এখানে ওয়াকিং আছে না, সেখানে ইট বসাবো। মনে মনে যে এখানে ওয়াকিং আছে সেখানে কি বসাবো? ইট। মনে মনে যে ওয়াকিং আছে সেখানে কি বসাবো? ইট। ঠিক সেম কাজটা আমি এখানেও করব। এই যে ফলিং আছে না, এখানে আমি ইট বসালাম, মনে মনে কি বসাইছি? ইট। তাহলে আবার দেখো, যেখানে ওয়াকিং আছে সেখানে ইট বসাইছি, যেখানে ফলিং আছে সেখানে কি বসাইছি? ইট বসাইছি, মনে মনে বসাইছি। এবার আমি বাক্যটা পড়বো। স্যার মনে করো আমার এখানে ওয়াকিং নাই, মনে করো ওয়াকিং কি নাই, এখন বাক্যটা কি? ইট ইজ আ গুড হ্যাবিট। এক নাম্বার সেন্টেন্সটা কি হচ্ছে? ইট ইজ আ গুড হ্যাবিট। ওকে, এরপর আসো, আমার মনে করো এখানে ফলিং নাই, কি নাই? ফলিং নাই। এই বাক্যটা আমি পড়ি, ইট অবজেক্টস অফ এ গ্র্যাভিটি। এখন তুমি যদি একটু খেয়াল করো, স্যার এক নাম্বার যে সেন্টেন্সটা, এক নাম্বার যে সেন্টেন্সটা, এটা কিন্তু ইট দিয়ে মিলছে। ইট ইজ আ গুড হ্যাবিট।
এক নাম্বার যে সেন্টেন্সটা সেটা কিন্তু কি দিয়ে মিলছে, ইট দিয়ে, তার মানে কি ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ আ কি গুড হ্যাবিট। দুই নাম্বার যে সেন্টেন্সটা দেখো, ইট অবজেক্টস অফ এ গ্র্যাভিটি, এটা কিন্তু ইট দিয়ে মিলে নাই, এটা কিন্তু কি দিয়ে মিলে নাই, ইট দিয়ে মিলে নাই। স্যার এখানে হচ্ছে মূলত মেইন গেমটা, এখানে হচ্ছে মূলত তোমার কি গেমটা। স্যার দেখো এই যে ইট, ইট দিয়ে যদি আমি টিক চিহ্ন দিয়ে মিলে যাওয়া বোঝাচ্ছি, ইট দিয়ে যদি বাক্যটা মিলে যায় তাহলে সেটা হবে জিরান, আর যদি ইট দিয়ে বাক্যটা না মিলে সেটা হবে পার্টিসিপল। অর্থাৎ যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে তুমি মনে মনে ইট বসাবা, দেন ইট দিয়ে বাক্যটা মিলে যায় কিনা দেখবা। ইট দিয়ে যদি বাক্যটা মিলে যায় তাহলে সেটা হবে জিরান, আর যদি ইট দিয়ে বাক্যটা না মিলে তাহলে সেটা হবে পার্টিসিপল। স্যার এতটুকু বুঝছি কিনা একটু বলো, স্যার এতটুকু বুঝছি কিনা একটু বলো, স্যার এতটুকু বুঝছি কিনা একটু সবাই বলো, স্যার এতটুকু বুঝছি কিনা একটু সবাই বলো। জিরান এবং পার্টিসিপল এই কনফিউশনটা, এবং আমরা যে ভার্বে ক্লাসিফিকেশনটা তোমাদের একটু ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করছি, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বাইকে দ্রুত কমেন্ট করে জানাও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইচএসসি তে আমাদের ভার্বের কোয়েশ্চেনটা কিভাবে আসে, কিভাবে সলভ করতে হয়, কেমনে করব আমরা, সেই জিনিসগুলো এখন আমরা শিখবো, সেই জিনিসগুলো এখন আমরা কি শিখবো। ওকে স্যার, এখন আসেন আমরা নেক্সট যাচ্ছি। এরপর আসেন জান্নাতুল মুসলিমা সিনথিয়া, স্যার আরেকটু বুঝান। ওকে স্যার আমি আরেকটু বুঝাই দিচ্ছি। জিরান এবং পার্টিসিপলের পার্থক্যটা তুমি কেমনে বুঝবা, যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে তুমি মনে মনে ইট বসাবা। যদি দেখো যে ভার্বের সাথে যেখানে ইট আছে, সরি ভার্বের সাথে যেখানে আইএনজি আছে, ভার্বের সাথে যেখানে আইএনজি আছে সেখানে ইট বসিয়ে বাক্যটা যদি মিলে যায় তাহলে সেটা জিরান, যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে ইট বসিয়ে বাক্যটা যদি না মিলে সেটা পার্টিসিপল। শেষ। স্যার এখন আমরা আমাদের এইচএসসি লেভেলে ভার্বটা কিভাবে কোশ্চেন সলভ করতে হয়, কিভাবে আমাদের কোশ্চেন গুলো একটু আসে আমরা একটু দেখবো। স্যার আমি একটা লাইন লিখতেছি, দেখো ইউজ দা রাইট ফর্ম অফ ভার্ব, ইউজ দা রাইট ফর্ম অফ কি ভার্ব। স্যার এই লাইনটা যদি তুমি একটু খেয়াল করো, এই লাইনটা যদি খেয়াল করো, এখন আসেন এই লাইনটা যদি তুমি একটু খেয়াল করো, এই লাইনের মধ্যে কিন্তু তোমার ভার্বের অনেকগুলা কথা আছে, অনেকগুলা কথা এখানে লেখা আছে। আমাদের সমস্যা যেটা হয়, আমরা বই থেকে অনেকগুলো জিনিস শিখি, রুলস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এরকম অনেকগুলা জিনিস শিখতে শিখতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস করতে করতে আমাদের লাইফটা হয়ে যায় মাইনাস, ইংলিশের রেজাল্টটাও কি মাইনাস। এই লাইনটা একটু খেয়াল করো। স্যার এখন আসেন আফরিন দেওয়ান বলতেছে, স্যার সবসময় কি ইট ইউজ করলে কি চিনতে পারবো না কেন কোনো না স্যার, রুলস অনেকগুলো থাকবে, বাট আমি পার্সোনালি কখনো রুলস পড়াই না। আমি তোমাকে টেকনিক দিব, বেসিক শিখাবো, ডিটেলস বলবো, রুলস এর দরকার নাই। এই রুলস 1 2 3 করতে করতে তোমার জীবনটা বারোটা বাধা দিচ্ছ তোমরা। এখন আসেন স্যার আমি এবার এই লাইনটা একটু খেয়াল করি, দেখো ইউজ মানে কি ব্যবহার করো, দা রাইট মানে কি সঠিক, স্যার ফর্ম মানে কি রূপ, ফর্ম মানে কি স্যার রূপ, অফ মানে এর ভার্ব, মানে ভার্ব। স্যার এই লাইনটার মিনিং কি তাইলে, ভার্বের সঠিক রূপ ব্যবহার করো। স্যার একটু নিজে প্রশ্ন করো তো, আচ্ছা আমাকে তো প্রশ্নের যে হেডলাইন সেখানেই বলে দেওয়া আছে তুমি ভার্বের রূপ ব্যবহার করো, তাহলে আমি কেন রুলস শিখি? খুব ভালো করে বুঝো কিন্তু, আমাকে বলছে রূপ ব্যবহার করতে, তাহলে আমি রূপ ব্যবহার না করে কেন রুলস শিখি? আমাদের বইয়ে 51 52 ইভেন কখনো কখনো তোমার 60 70 এতগুলো রুলস থাকে। আমাকে কি বই একবার বলছে ইউজ দ্য রাইট রুলস অফ ভার্ব? এই জায়গায় আমরা ভুল করি, এই জায়গায় আমরা বিগ ওয়ান মিস্টেক করি। আমাকে বলা হয়েছে রূপের কথা, করতেছে আমি রুলস এর কথা, এই জায়গা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখন তোমাকে যেটা করতে হবে, রুলস বাদ দিয়ে রূপের মধ্যে আসতে হবে।
আমরা সেই রূপ নিয়ে কথা বলবো এখন। আমরা এখন কি সেই রূপ নিয়েই কথা বলবো। এখন আসেন স্যার, ভার্বের রূপ কয়টি? ভার্বের রূপ কয়টি সেটারও তোমাকে একটা টেকনিক দিয়ে দিই। ভার্বের রূপ কয়টি সেটারও তোমাকে একটা টেকনিক দিয়ে দিই। একটু খেয়াল করো তো, এই যে আমি এখানে যে লাইনটা লিখছি, খুব ভালো করে গেল, এখানে যে লাইনটা আমি লিখছি সেখানে কয়টা ওয়ার্ড খুঁজে বের করো। আমার উপরে যে লাইনটা আছে এখানে তুমি কয়টা ওয়ার্ড সেটা তুমি খুঁজে বের করো। কয়টা ওয়ার্ড সেটা খুঁজে বের করলেই তুমি ভার্বের ফর্ম কয়টা সেটা তুমি এমনি বের করতে পারবা। তোমাকে আমি ফার্স্টে বলছি এখানে হবে কিসের কথা, তোমার টেকনিক আমরা শিখাবো। এখন আসেন, তাহলে আমি যদি বলি 1 2 3 4 5 6, তার মানে ভার্বের রূপ হলো 6টি। ভার্বের রূপ কয়টি? 6টি। ভার্বের রূপ কয়টি? 6টি। এখন আসেন, ভার্বের রূপ কয়টি? 6টি। মনে রাখার উপায় কি, ওই যে কোয়েশ্চেনের মধ্যে যে লেখাটা লিখে থাকে, যে সেন্টেন্সটা লিখে থাকে সেটাই কি ভার্বের ফর্ম। চেনার উপায়, এখানে 6টা ওয়ার্ড, ভার্বের ফর্ম 6টি। বোঝা গেছে? এতটুকু বুঝছো? এরপর আসেন, সেই 6টা ফর্ম কি কি? স্যার নাম্বার 1 বেস ফর্ম। নাম্বার 1 কি? বেস ফর্ম। স্যার এরপর আসো, নাম্বার 2 ফার্স্ট ফর্ম। নাম্বার 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 4 জিরান অথবা শুধুমাত্র পার্টিসিপল ফর্ম। এরপরে যেটা নিয়ে তোমরা সবথেকে বেশি কনফিউশনে থাকো, প্রেজেন্ট ফর্ম। আমরা এটা নিয়ে কথা বলবো। স্যার আপনি হুট করে আবার প্রেজেন্ট ফর্ম এটা কোথেকে নিয়ে আসছেন, এটা নিয়ে কথা বলবো। 6 নাম্বার ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম? ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম? ইনফিনিটিভ ফর্ম। স্যার এই 6টা হচ্ছে ভার্বের ফর্ম। এই 6টা হচ্ছে কি ভার্বের ফর্ম। এই 6টা হচ্ছে কিসের ফর্ম? ভার্বের ফর্ম। এখন আসেন, ওকে স্যার একটু খেয়াল করো। স্যার আমাদের ফার্স্ট আমরা শিখবো বেস ফর্ম মানে কি। স্যার বেস ফর্ম মানে কি জানো? বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনো কিছু থাকবে না। বেস ফর্ম মানে কি? ভার্বের সাথে কোনো কিছু থাকবে না। যেমন আমি যদি বলি গো, স্যার দেখো তো এই যে গো, এই ওয়ার্ডটার সাথে কোনো কিছু আছে? এই ওয়ার্ডটার সাথে কি কোনো কিছু আছে? নাই। তার মানে যে ভার্বের সাথে কোনো কিছু থাকবে না, কোনো কিছু যোগ করবা না, সেটা বেস ফর্ম। সেটা কি? বেস ফর্ম। সেটা কি? বেস ফর্ম। বোঝা গেছে? স্যার এরপর আসেন, এরপর আসেন স্যার আমরা সবাই জানি ফার্স্ট ফর্ম নিয়ে তো আসলে কথা বলার দরকার নাই। ফার্স্ট মানে আমরা সবাই জানি ভার্বের বি টু ফর্ম। তো আমরা সেজন্য আর এত বেশি ডিটেইলস পড়াচ্ছি না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তখন তোমার ওয়েন্ট। গো কি? ওয়েন্ট। এবার তোমরা সবাই জানো ফার্স্ট পার্টিসিপল মানে কি? বি থ্রি। ফার্স্ট পার্টিসিপল মানে কি? বি থ্রি। তাহলে স্যার এখন এটা কি হচ্ছে? গন। কি হচ্ছে? গন হচ্ছে। এরপর তুমি আসো জিরান অথবা পার্টিসিপল, তোমাকে একটু আগে পড়াইছি। জিরান এবং পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে স্যার এটা কি হচ্ছে? গোয়িং। কি হচ্ছে? গোয়িং। কিন্তু 5 নম্বরে যেটা লিখছি সেখানে ঝামেলা আছে। 5 নম্বরে যেটা লিখছি সেখানে কি আছে? ঝামেলা আছে। স্যার আমরা অনেকেই মনে করি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই। না, এখানে ঝামেলা আছে। আমরা অনেকেই মনে করি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই, কিন্তু এটা না। এটা আমাদের একটা মিসকনসেপ্ট, এটা রং আইডিয়া, এটা রং থিঙ্কিং। তাহলে স্যার জিনিসটা কি রকম? স্যার বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনো কিছু থাকবে না। বেস ফর্ম মানে ভার্বের সাথে কোনো কিছু থাকবে না। বেস ফর্ম মানে ভার্বের সাথে কোনো কিছু কি থাকবে না। কিন্তু এই যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম মানে হলো ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। প্রেজেন্ট ফর্ম মানে কি স্যার? ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। প্রেজেন্ট ফর্ম মানে কি স্যার? ভার্বের সাথে এস অথবা ইএস। তার মানে স্যার আমি এটাকে চালিয়ে কি লিখতে পারি? এখন গোস লিখতে পারি না। তার মানে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলতো? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলতো?
স্যার বেস ফর্ম মানে কি ভার্বের সাথে কোনো কিছু থাকবে না, আর প্রেজেন্ট ফর্ম মানে হলো ভার্বের সাথে কি থাকবে এস অথবা ইএস থাকবে। স্যার বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলো। স্যার বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলো। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলো। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছে কিনা বলো। ওকে স্যার এরপর আসো ইনফিনিটিভ। স্যার ইনফিনিটিভ মানে কি টু প্লাস বি1, টু প্লাস কি বি1, তার মানে স্যার আমি এখন বলতে পারি টু গো। কি বলতে পারি টু গো। কি বলতে পারি টু গো। স্যার এবার আসো, এবার আসো আমরা ভার্বের এই যে এখানে কি লিখছি একটু খেয়াল করো, এই যে এখানে কি লিখছি, এই যে তোমার এটা বি2 লিখলাম, এটা বি3 লিখলাম, তাহলে এখন তোমার মনে একটা কোয়েশ্চেন আসে না স্যার বি2 বি3 তাহলে বাকি বি1 বি4 বি এগুলো কই। স্যার তুমি এই যে এখানে বেস ফর্ম যেটা লিখছো সেটাকে বলতে পারো বি1, বেস ফর্মকে কি বলতে পারো বি1, তাহলে ফার্স্ট ফর্ম তো বি2 বললামই, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বি3 বললামই, জিরো অথবা পার্টিসিপল যেটা এটাতে কি বলতে পারো বি4, জিরো অথবা যেটা পার্টিসিপল সেটা তুমি কি বলতে পারো বি4, আর যেটা প্রেজেন্ট ফর্ম সেটাকে তুমি বলবা বি5। কি বলবা বি5, আর ইনফিনিটিভ যেটা সেটাকে তুমি বলবা বি6। কি বলবা বি6। স্যার আমাকে একটু বলো তো এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা, একটু বলো তো এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো তো। ভার্বের ফর্ম কয়টা, কোনটা কি কি, এতটুকু বুঝছে কিনা বলো। এখন আমরা যেটা করব সেটা হলো আমি হুট করে চাইলে তো বেস ফর্ম বসাইতে পারি না একটা বাক্যের মধ্যে, হুট করে চাইলে তো আমি প্রেজেন্ট ফর্ম বসাইতে পারি না, হুট করে চাইলে তো আমি ইনফিনিটিভ বসাইতে পারি না, তাহলে আমি কখন কি বসাবো, কখন ইনফিনিটিভ বসাবো, কখন জিরান্ড বসাবো, কখন পার্টিসিপল বসাবো, এই জিনিসগুলা এখন আমরা শিখবো। ইনফিনিটিভ কোথায় বসাবো, জিরান্ড কোথায় বসাবো, পার্টিসিপল কোথায় বসাবো। ওকে স্যার আসেন। ওকে স্যার এরপর আসেন কিরে এই আইডি, এটা কি ফডা লেখার আইডি। ওকে স্যার আসেন। ওকে স্যার আমরা এবার শুরু থেকে আসি, বেস ফর্ম কোথায় ইউজ করব, প্রেজেন্ট ফর্ম কোথায় ইউজ করব, এই জিনিসগুলোতে আসি। নাম্বার 1 এক নাম্বার স্যার আসেন। এখন আমরা এক নাম্বার স্যার বেস ফর্মের ব্যবহার, অর্থাৎ বেস ফর্ম কোথায় ইউজ করব। স্যার বেস ফর্মের ব্যবহার কিসের ব্যবহার, বেস ফর্ম এর ব্যবহার, স্যার কিসের ব্যবহার, বেস ফর্মের ব্যবহার, কিসের ব্যবহার, বেস ফর্মের ব্যবহার। এরপর আসেন স্যার বেস ফর্ম অলওয়েজ পৃথিবীতে চারটা জায়গায় বসে, অলওয়েজ মাথায় রাখবা বেস ফর্ম পৃথিবীতে কয়টা জায়গায় বসে, চারটা জায়গায়। আমরা এখন টেকনিকের মাধ্যমে জিনিসগুলো শিখবো। স্যার বেস ফর্ম কোথায় কোথায় বসে দেখো, স্যার বেস ফর্ম কোথায় কোথায় বসে দেখো, স্যার বেস ফর্ম কোথায় কোথায় বসে দেখো, বেস ফর্ম কোথায় কোথায় বসে দেখো। স্যার বেস ফর্ম বসবে এমডি টিএল এর পরে। স্যার বেস ফর্ম কোথায় কোথায় বসবে এমডি টিএল এর পরে, বেস ফর্ম কোথায় কোথায় বসবে এমডি টিএল এর পরে। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে স্বাভাবিকভাবে স্যার এমডিটিএল মানে কি, স্যার এই জিনিসগুলো শিখাবো এখন। স্যার এই যে এখানে এম দেখতে পাচ্ছ না, এম মানে হলো মডেল অক্সিলারি, এম মানে কি মডেল অক্সিলারি, এম মানে কি মডেল অক্সিলারি। স্যার এই যে এখানে ডি দেখতে পাচ্ছ না, স্যার এডি মানে হলো ডুবার, এডি মানে কি স্যার ডুবার। এই যে স্যার টি দেখতে পাচ্ছ না, স্যার এটি মানে হলো প্রেপোজিশন টু, প্রেপোজিশন কি টু। স্যার এই যে এল দেখতে পাচ্ছ না, স্যার এল মানে কি লেট, এল মানে কি লেট। স্যার পৃথিবীতে এই চারটা জিনিসের পরে বেস ফর্ম বসবে। মডেল অক্সিলারি থাকলে এর পরের ভার্বটা বেস ফর্ম হবে, ডুবার থাকলে ডুবার মানে কি ডু ডিড ডাস এগুলো থাকলে এর পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, প্রিপোজিশন টু থাকলে পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে। কোন বাক্যের মধ্যে লেট আছে, লেটের পরের ভার্বটা কি হবে বেস ফর্ম হবে। স্যার বেস ফর্মটা বুঝছো কিনা বলো, স্যার এতটুকু বেস ফর্মটা বুঝছো কিনা বলো, বেস ফর্ম শেষ, বেস ফর্ম বুঝছো কিনা বলো।
স্যার বেস ফর্ম বুঝছে কিনা বলো, স্যার এতটুক বেস ফর্ম বুঝছে কিনা বলো, স্যার বেস ফর্ম বুঝছে কিনা বলো। ইমামুল হাসান জিহাদ স্যার বুঝি নাই, ওকে স্যার আমি আবার বোঝাই দিচ্ছি। শোনো, বেস ফর্ম পৃথিবীতে 4টা জায়গায় বসে। মনে রাখার টেকনিক কি? এমডিটিএল। মনে রাখার টেকনিক কি? এমডিটিএল। এখন এম মানে কি? মডাল অক্সিলারি। ডি মানে ডুবার, টি মানে প্রেপোজিশন টু, এল মানে লেট। এই 4টা জিনিসের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা বেস ফর্ম হবে। এরপর আসেন, এরপর আসেন, আমি একটু আপনাদের কমেন্ট গুলো দেখি। ওখানে ওই সাগর আহমেদ নামে একটা পোলা কমেন্ট করতেছে, দেখো ও কমেন্টটা মেয়েদের বাজে কমেন্ট করতেছে, ওকে একটু ইয়া করো তো, ব্লক মার। এই সাগর আহমেদ পোলাটাকে আমার ব্লক, ওকে আমি লাইভে ব্লক মারতেছি এই বিয়াদা বেটারে। ও মেয়েদের কমেন্টে বাজে কমেন্ট করতেছে কেন? মেয়েদের রেসপেক্ট করতে হবে, মেয়েরা হচ্ছে আমাদের মায়ের জাত, মেয়েরা হচ্ছে আমার বোন। এদের কখনো, এদেরকে প্রপার রেসপেক্ট যে দিতে পারে না সে কখনো মানুষের পর্যায়ে পড়ে না। যে আমার মায়েদের বোনদের রেসপেক্ট দিতে পারে না সে কোনো মানুষের জাতের মধ্যেই পড়ে না, সে একটা রাস্কেল, সে একটা অমানুষ। মেয়েদের রেসপেক্ট দিতে হবে, মায়েদের রেসপেক্ট দিতে হবে, বোনদের রেসপেক্ট দিতে হবে। সাগর আহমেদিদের আগে আমি ব্লক করতেছি এই ফ্লয়টার। এরপর আসেন, একজন কোয়েশ্চেন করছে এই স্যার ডুবার মানে কি? স্যার ডুবার হলো ডু ডিড ডাস, ডু ডিড ডাস। এরপর আসেন, স্যার এই ফারহা মেহনুর বলতেছে স্যার প্রেপোজিশনের পর একটা ক্লাস 10। আচ্ছা ইনশাল্লাহ আমাদের কিন্তু এই পরবর্তী লেকচার হচ্ছে প্রেপোজিশন, অর্থাৎ আমরা ফার্স্টে বার পড়বো, এরপর হচ্ছে প্রেপোজিশন পড়বো। ডুবার কি? স্যার ডুবার মানে বলছে, ডুবার মানে হলো ডু ডিড ডাস। ডুবার মানে কি? ডু ডিড ডাস। ওকে স্যার এখন আসেন, স্যার এখন আসো, স্যার এবার একটা আমরা পড়াশোনায় আসি, এবার একটা আমরা পড়াশোনায় আসি। স্যার আমাদের 2 নম্বরে ছিল ফার্স্ট ফর্ম, 2 নম্বরে কি ছিল? ফার্স্ট ফর্ম। অর্থাৎ স্যার ফার্স্ট ফর্ম মানে কি? স্যার ফার্স্ট ফর্ম মানে কি? অর্থাৎ বি টু আমি কোথায় কোথায় বসাবো, বি টু আমি কোথায় কোথায় বসাবো, অর্থাৎ ফার্স্ট ফর্মের ব্যবহার। ও আবার তুমি কিন্তু এখানে চাইলে বেস ফর্মকে বি ওয়ান বলতে পারো, বেস ফর্মকে কি বলতে পারো? বি ওয়ান। বেস ফর্মকে কি বলতে পারো? বি ওয়ান বলতে পারো। বেস ফর্মকে কি বলতে পারো? বি ওয়ান বলতে পারো। এখন আসেন, স্যার ফার্স্ট ফর্মের ব্যবহার, অর্থাৎ ফার্স্ট ফর্ম কোথায় কোথায় বসে, অর্থাৎ তুমি একটা বাক্যের মধ্যে বি টু কোথায় কোথায় বসাবা, একটা বাক্যের মধ্যে তুমি বি টু কোথায় কোথায় বসাবা। স্যার এটার টেকনিক কি দেখো, স্যার এর টেকনিক হলো বিডি পলি না। স্যার এটা হচ্ছে আমার টেকনিক। ফার্স্ট ফর্ম মনে রাখার এটা হচ্ছে আমার কি টেকনিক, ফার্স্ট ফর্ম মনে রাখার এটা হচ্ছে আমার কি টেকনিক। এখন আসেন, স্যার ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি বিডি। স্যার বি মানে কি জানো? বি মানে হলো বিফোর, বি মানে কি? বিফোর। তার মানে কোন বাক্য যদি তুমি বিফোর দেখো ওই বাক্যের ভাবটা কি হবে? ফার্স্ট ফর্ম। কোন বাক্য যদি তুমি বিফোর দেখো ওই বাক্যের ভাবটা কি হবে? ফার্স্ট ফর্ম। কোন বাক্য যদি তুমি বিফোর দেখো ওই বাক্যের ভাবটা কি হবে? ফার্স্ট ফর্ম হবে। তারপর ডি দেখো তো, স্যার ডি মানে কি জানো? ডিউরিং। ডি মানে কি? ডিউরিং। স্যার ডিউরিং মানে পূর্বের কোন সময় বোঝায়, পূর্বের কোন কি বোঝায়? সময় বোঝায়। তাহলে স্যার বিফোর থাকলো ফার্স্ট ফর্ম, ডিউরিং থাকলো কি ফার্স্ট ফর্ম। এরপর আসো, স্যার এখানে পি আছে না? স্যার পি মানে কি জানো? ফার্স্ট রিলেটেড। পি মানে কি? ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু। পি মানে কি জানো? ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু। পি মানে কি?
ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু, মানে কি স্যার? ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু, মানে কি? ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু। এটা কি রকম স্যার? ফার্স্ট মানে কি? অতীত। এটা মানে হলো অতীতের সাথে সম্পর্কিত যে কোনো কিছু, অতীতের সাথে সম্পর্কিত যে কোনো কিছু, অতীতের সাথে সম্পর্কিত যে কোনো কিছু। যেমন আমি যদি বলি ইন 1971, ইন 1971, এটা কি এখনকার ঘটনা নাকি আগের ঘটনা? স্যার অবশ্যই আগের ঘটনা। তাহলে এখানে এখন যদি বলি উই গেট নাকি গট? উই গট হবে, উই গট ইন্ডিপেন্ডেন্স। তাহলে স্যার ফি মানে কি? ফার্স্ট রিলেটেড যে কোনো কিছু। এবার আসো স্যার ও না। স্যার ও মানে হলো ওয়ান্স। ও মানে কি? ওয়ান্স। স্যার ওয়ান্স মানে কি? একদা, মানে আগের সময়। যেমন আমরা বলি না ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ফার্মার। এই যে লিভড তুমি কেন বলো? কারণ এখানে কি আছে? ওয়ান্স আছে। কি আছে? ওয়ান্স আছে। এরপর আসেন স্যার এল। স্যার এল মানে কি জানো? লাস্ট প্লাস সময়, অর্থাৎ লাস্ট ওয়ার্ডটা থাকলে তুমি মোটামুটি কি বসাই দিবা? লাস্ট ওয়ার্ডটা মোটামুটি থাকলে তুমি কি বসাই দিবা? বি টু। কি বসাই দিবা? বি টু। কি বসাই দিবা? বি টু। এরপর আসো স্যার ওয়াই। স্যার ওয়াই মানে কি জানো? ইয়েস্টারডে। ওয়াই মানে কি জানো? ইয়েস্টারডে। স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো? স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো তো? এবং কারো কোনো সমস্যা থাকলে সেটাও বলো। এতটুকু ক্লিয়ার কিনা সেটাও বলো, এবং কারো কোনো সমস্যা থাকলে সেটাও বলো। স্যার এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। কারি শহীদুল। স্যার পার্টিসিপল ও জিরান্ডের পার্থক্য বুঝি না। স্যার জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা ফার্স্টে কথা বলছি, আপনি ক্লাস শেষে একটু দেখে নিয়েন। আপনি ক্লাসে একটু দেখে নিয়েন। স্যার এরপর আসো আমরা এন এ না নিয়ে কথা বলবো। আমরা এটা একটু এদিকে লিখতেছি, এই আমরা নাটা একটু এদিকে লিখে দিচ্ছি। স্যার না একটু এদিকে লিখে দিচ্ছি। স্যার এটা ফার্স্ট ফর্মের। স্যার এখানে এন মানে হলো নো সুনার হেড। এন মানে কি? নো সোনার হেড। তাহলে কোনো বাক্য যদি তুমি নো সোনার হেড দেখো সেখানেও কি হবে? বি টু হবে। নো সোনার হেড দেখলেও কি হবে? বি টু। স্যার এখানে এ আছে না? স্যার এ মানে কি জানো? as soon as। এ মানে কি? as soon as। এ মানে কি? as soon as। স্যার as soon as থাকলেও কি হবে? বি টু হবে। কি হবে? বি টু। তাহলে স্যার নো সোনার হেড থাকলেও বি টু হবে, as soon as থাকলেও কি হবে? বি টু হবে। নো সোনার হেড থাকলেও কি হবে? বি টু হবে। as soon as থাকলেও কি হবে? বি টু হবে। তাহলে স্যার আমার বেস ফর্ম শেষ, ফার্স্ট ফর্ম শেষ। এখন আমরা শিখবো ফার্স্ট পার্টিসিপল। কি শিখবো? ফার্স্ট পার্টিসিপল। স্যার আমার এখানে বিউটিফুলি না, এই যে এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো পাইছি এগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে, এগুলো যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো, অর্থাৎ এই ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে থাকলেই পরবর্তী এই যে আমার এখানে যে ভার্বটা সেই ভার্বটা কোন ফর্ম হবে? বি টু ফর্ম হবে। অর্থাৎ আমার এখানে স্যার আমার এখানে বিডি ফলি না, এখান থেকে যে ওয়ার্ডস গুলো আমরা পাইছি এই ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যের মধ্যে তুমি দেখো ওই বাক্যের ভার্বটা হবে বি টু। ওই বাক্যের ভার্বটা কি হবে? বি টু। ওই বাক্যের ভার্বটা কি হবে? বি টু। রাজেন রাহি স্যার রাইডিং প্যাড একটা সাজেশন দেন। ওকে স্যার আমরা রাইডিং প্যাড একটা সাজেশন দিব ইনশাআল্লাহ। এরপর আসেন স্যার এতটুকু সবার ক্লিয়ার? একটু বলো আমার এখানে বিডি ফলি থেকে আমরা যতগুলো ওয়ার্ড পাইছি এগুলো কোনো বাক্যের মধ্যে দেখলেই পরবর্তী ভার্বটা তুমি কি বসাই দিবা? বি টু বসাই দিবা। এরপর আসেন স্যার নেক্সট শফিকুল ইসলাম। স্যার নো সোনার হেড মানে কি? স্যার as soon as, নো সোনার হেড এই বাক্যগুলোর মিনিংটা ডিপেন্ড করে পরবর্তী ভার্বের উপর। যেমন as soon as we reached এটা মানে কি? নো সোনার হেড উই রিচ এটা মানে কি? যাইতে না যাইতে, পৌঁছাইতে না পৌঁছাইতে, এরকম মানে তাড়াহুড়া বোঝায় সহজ ভাষায়। নো সোনার হেড as soon as এগুলো মানে কি এক ধরনের কি বোঝায়? তাড়াহুড়ো বোঝায়। এরপর আসেন তাবাসসুম শিমু। স্যার কি করলে আপনার মধ্যে ইংরেজি পারবো? আগে এসএসসি পরীক্ষাতে রেজাল্ট ভালো করেন, আপনি আমার থেকে ভালো ইংরেজি পারবেন। কি বুঝছেন? ওকে স্যার বিফোর থাকলে কি জাস্ট ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো? স্যার শুধুমাত্র বিফোর না, আমরা এখানে যতগুলো ওয়ার্ডস লিখছি প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো তাহলে ওই বাক্যের ভার্বটা কি হবে? বি টু হবে। কি হবে? বি টু। স্যার এরপর আসো নেক্সট। স্যার নেক্সট আমরা এখন শিখবো বি থ্রি ফার্স্ট পার্টিসিপাল ফর্মের ব্যবহার। কিসের ব্যবহার? ফার্স্ট পার্টিসিপাল ফর্মের ব্যবহার। কিসের ব্যবহার? ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ বি থ্রি এর ব্যবহার। কিসের ব্যবহার?
বি থ্রি এর ব্যবহার পাস্ট পার্টিসিপল ফর্ম। বি থ্রি এর ব্যবহার কিসের ব্যবহার? বি থ্রি এর ব্যবহার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ কিসের ব্যবহার? বি থ্রি এর ব্যবহার। এটাকে এটাকে দীপ্তদেব স্যার আমার কমেন্টকে আমার কাছে যায় না স্যার। সমস্যা হচ্ছে আমি আপনারা হয়তো খেয়াল করছেন আমি খুব বেশি কমেন্ট পড়ি না, আমি জাস্ট পড়াইতেই থাকি। এরপর মাঝে মধ্যে যখন আমি জিজ্ঞেস করি তোমাদের কোনো সমস্যা আছে কিনা, দেন ওই সমস্যাগুলা আমি তোমরা যখন বলো আমি বলার ট্রাই করি। তবে হ্যাঁ, কমেন্ট পড়াটা অবশ্যই ভালো অভ্যাস। তবে আমার কেন জানি আমি যখন এখানে পড়াতেই থাকি, আমার বোর্ডের মধ্যে আমি যখন লিখতেই থাকি, তখন আমার কেন জানি তোমাদের জিনিসগুলো দেখা হয় না। কি বলছে, বোঝা গেছে? ওকে স্যার এখন আসেন, এটাকে জ্যোতি সরকার স্যার একদিনে এত মাথা কি এত মাথার ভিতর ঢুকে না, তোমাকে একদিনে এত মাথার ভিতর ঢুকাইতে হবে। কারণ তোমাকে একটা জিনিস শিখাই, ইফ ইউ ওয়ান্ট টু গেট পাত্তা, পাত্তা মানে কি জানো? গুরুত্ব পাওয়া। পাত্তা মানে কি? গুরুত্ব পাওয়া। ইফ ইউ ওয়ান্ট টু গেট কি? পাত্তা। ইউ হ্যাভ টু স্টাডি লাইক লাফাত্তা। লাফাত্তা মানে কি জানো? কোন ধরনের এক্সকিউজ ছাড়া। অর্থাৎ তুমি যদি কারো কাছে গুরুত্ব পেতে চাও, তোমাকে এক্সকিউজ ছাড়া পড়াশোনা করতে হবে। তো সেজন্য আমি বলি, ইফ ইউ ওয়ান্ট টু গেট পাত্তা, ইউ হ্যাভ টু স্টাডি লাইক লাফাত্তা। কিছু বুঝছো? যারা পড়াশোনায় মোটিভেট নিজেকে করতে পারো না, তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, এটা হচ্ছে জাতীয় রোগ। স্টুডেন্টের পড়াশোনা করতে ভালো লাগে না, তোমরা এই জিনিসটা কথাটা মাথায় রাখবে। এটাকে রাজিন রাহি স্যার আপনার পাঞ্জাবিটা সুন্দর আছে না বলে প্রবলেম। পাঞ্জাবিটা সুন্দর না, আমি সুন্দর সেজন্য পাঞ্জাবিটা সুন্দর। আমি গাইয়ে দিছি সেজন্য আমাকে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে, এভাবে বলবি। এরপর আসেন, ওকে স্যার এখন আসেন স্যার, গোল্ডেন ম্যাচ আপনার ক্লাস। ওকে ঠিক আছে, এরপর আসেন স্যার। আমরা অনেকক্ষণ পড়াশোনা করছি তো একটু রিফ্রেশের দরকার ছিল। এখন আমরা আবার ব্যাক করতেছি, আবার আমরা আমরা পড়াশোনায় ব্যাক করি। আবার আমরা পড়াশোনায় ব্যাক করি। আসেন, বি থ্রি এর ব্যবহার পাস্ট পার্টিসিপলের ব্যবহার। বি থ্রি এর ব্যবহার ফার্স্ট পার্টিসিপলের ব্যবহার। আসেন, বি থ্রি এর ব্যবহার ফার্স্ট পার্টিসিপলের ব্যবহার। স্যার তুমি বি থ্রি কোথায় কোথায় ইউজ করবা? ফার্স্ট পার্টিসিপল তুমি কোথায় কোথায় ইউজ করবা? এখন আসেন, নাম্বার ওয়ান, স্যার তুমি বি থ্রি ইউজ করবা কোনো বাক্যের মধ্যে স্ট্যান্ডার্ডটা যদি পেসিভে থাকে। কি থাকে স্যার? পেসিভ ভয়েস থাকলে। কি থাকলে? পেসিভ ভয়েস থাকলে। কি থাকলে? পেসিভ ভয়েস থাকলে। বাক্যটা যদি পেসিভ ভয়েস হয়, তাহলে ওই বাক্যের ভাবটা কি হবে? বি থ্রি। এবার দুই নম্বর, হ্যাভ ভার্বের পরে কিসের পরে? হ্যাভ ভার্বের পরে কিসের পরে? হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের কি বসে? বি থ্রি বসে। হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসে? বি থ্রি বসে। এখন আসো, হ্যাভ ভার্ব কি কি? স্যার হ্যাভ ভার্ব মানে হলো হ্যাভ আছে ওখানে, এরপর হ্যাজ, এরপর হচ্ছে তোমার হ্যাড, এরপর হচ্ছে তোমার কি? হ্যাভিং। স্যার এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলোর পরে কি বসে? ভার্বের বি থ্রি বসে। কি বসে? বি থ্রি বসে। এটাকে তাবাসসুম শিমু, ইউর সেন্টেন্স ইজ খুব মোটিভেশনাল। আচ্ছা এই আমার কথা বাংলা ইংলিশ একসাথে মিক্স করে বলতেছে। আচ্ছা এরপর আসেন স্যার, এরপরে নাম্বার থ্রিতে আসো, বি থ্রি আর কোথায় কোথায় বসাবা? স্যার কোনো বাক্য যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে ভাবটা কি হয়? বি থ্রি হয়। অ্যাডভার্বের পরে ভাবটা কি হয়? বি থ্রি হয়। অ্যাডভার্বের পরে ভাবটা কি হয়? বি থ্রি হয়। স্যার নাম্বার ফোর, যদি কখনো বি দেখো, শুধুমাত্র বি, আগে পরে কি আছে দেখার দরকার নাই, খুব ভালো করে খেলো, মাথায় ঢোকাও, এটা এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। যদি কোনো জায়গায় তুমি বি দেখো, বি ভার্ব না, শুধুমাত্র বি ওয়ার্ডটা, এর পরবর্তী আমরা বি থ্রি হবে।
বি থাকলে পরবর্তী অ্যাপটা কি হবে B3 হবে, বি থাকলে পরবর্তী অ্যাপটা কি হবে B3 হবে, বি থাকলে পরবর্তী অ্যাপটা কি হবে B3 হবে। এরপর আসেন স্যার, তাহলে আমাকে বলো তো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এতটুকু সবার ক্লিয়ার কিনা? ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এতটুকু সবার ক্লিয়ার কিনা? একটু বলো তো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সবার এতটুকু ক্লিয়ার কিনা? একটু বলো তো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এতটুকু সবার ক্লিয়ার কিনা? স্যার একটু বলো তো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো। স্যার এটা এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। ইমামুল হোসেন জিহাদ ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার, বাকিরা একটু বলো। এবং কারো কোনো কনফিউশন থাকলে সেটা বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারো। তৌহিদুল ইসলাম, সরি তৌহিদুল ইসলাম বলতে তৌহিদা জান্নাত মিম ক্লিয়ার স্যার, ইয়েস স্যার, ওকে। শেখ জাকি আক্তার ক্লিয়ার, ফাহিমা পামো ক্লিয়ার। এরপর হচ্ছে তোমার এই বৃষ্টি বিশ্বাস ক্লিয়ার। আফরিন দাওয়ান স্যার সেন্টেন্সে যে প্যাসিভ ভয়েস আছে নাকি অ্যাক্টিভ ভয়েস আছে এটা তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা কোয়েশ্চেন। আফরিন দাওয়ান প্যাসিভ নাকি অ্যাক্টিভ এটা বুঝি না। ওকে স্যার, তোমাকে একটা টেকনিক শিখাই দিই, একটা টেকনিক শিখাই দিই, প্যাসিভ চেনার উপায়। প্যাসিভ চেনার উপায়, মেয়েটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, প্যাসিভ চেনার উপায়। স্যার একটা বাক্য সেটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ কেমনে চিনবা? তাহলে আমি যদি প্যাসিভ চেনার উপায়টা শিখাই দিই, তাহলে তুমি প্যাসিভটা যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে এই প্যাসিভ চেনার যে ওয়েগুলো সেগুলো যদি না থাকে ওই বাক্যের মধ্যে, তাহলে সেটা হলো অ্যাক্টিভ। সেটা কি অ্যাক্টিভ। স্যার এখন আসেন আমরা প্যাসিভ কেমনে চিনবো। স্যার নাম্বার 1, যদি কোনো বাক্যের মধ্যে দেখো যে অক্সিলারি ভার্ব প্লাস B3, যদি কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব প্লাস B3 দেখো সেটা প্যাসিভ। আমি পুরো প্যাসিভটা নিয়ে কথা বলতেছি, মানে তুমি প্যাসিভ সেন্টেন্স কেমনে চিনবা। স্যার অক্সিলারি ভার্ব প্লাস B3 থাকলে সেটা কি প্যাসিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব প্লাস B3 থাকলে সেটা কি প্যাসিভ সেন্টেন্স। এরপর আসো স্যার নাম্বার 2, যদি কোনো বাক্যের মধ্যে দেখো যে বাক্যের শেষে, যদি কোনো বাক্যের কি শেষে, যদি কোনো বাক্যের শেষে, যদি কোনো বাক্যের শেষে প্রেপোজিশন প্লাস অবজেক্ট থাকে, যদি কোনো বাক্যের শেষে প্রেপোজিশন প্লাস কি থাকে অবজেক্ট থাকে, যদি কোনো বাক্যের শেষে প্রেপোজিশন প্লাস কি থাকে অবজেক্ট থাকে, যদি কোনো বাক্যের শেষে প্রেপোজিশন প্লাস কি থাকে অবজেক্ট থাকে। স্যার একটা মিনিট, এরপর দেখো আর একটা জিনিস তুমি মনে রাখতে পারো, সেটা হলো হ্যালো my class اتفرج ক্লাস। ওকে স্যার আসেন। স্যার সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, নরমালি তোমার যেটা হয় সেটা হলো কোন বাক্যের মধ্যে তুমি দেখবা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই সাবজেক্ট বস্তুবাচক হয়। স্যার নরমালি প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই ভার্ব কি হয় বস্তুবাচক হয়। স্যার সব ঠিক আছে? ওকে 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 স্যার এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো। স্যার এতটুকু একটু ক্লিয়ার কিনা বলো। ওকে ঠিক আছে স্যার। এরপর আসেন এই ফ্লোপান, আমরা কি সামনে আর আগাবো নাকি বাকিগুলো নেক্সট ক্লাসের জন্য রাখবো? তোমরা বলো। স্যার ম্যাক্সিমাম কি বলো দেখি, তোমরা যদি বলো, এখানে অনেকে কমেন্ট করতেছে স্যার বেশি হয়ে যাচ্ছে মাথা ঢুকতেছে না। তোমরা বলো আমরা কি সামনে আগাবো নাকি এখানে রাখবো বলো। মানে আমরা কি আজকে আর সামনে আগাবো নাকি এখানে রাখবো নাকি পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলো শিখবো বলো। আমরা মোটামুটি ক্লাস নিচ্ছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 8 মিনিট। আচ্ছা বলো এখানে স্যার নেক্সট, আচ্ছা স্যার নেক্সট ক্লাস না স্যার, এটা কি ক্লিয়ার স্যার এখন আরো স্যার? আচ্ছা হ্যাঁ গুড, সাইম আরিফিন আরো স্যার আরো পড়ান। ওকে ঠিক আছে তাহলে আমরা আরো কয়েকটা পড়াই। স্যার ফাহিমা ফামো স্যার গিফট আছে, স্যার গিফট পাবেন। এরপর আসেন ওকে স্যার আসো নাম্বার 4,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা খুশি মনে মনে করছিলেন যে স্যার এখানে ক্লাস শেষ করবে, তাদের জন্য আমি অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। ক্লাস জীবনেও এখন শেষ হবে না, ক্লাস আর কিছুক্ষণ চলবে। এখন আসছেন, এটা তোমাদের একটু মিথ্যা আশ্বাস দিছি যে। ওকে, এখন আসো স্যার। এখন আমরা শিখবো, আমাদের কি ছিল, জিরান অথবা পার্টিসিপলের ব্যবহার। জিরান অথবা পার্টিসিপলের ব্যবহার। স্যার জিরান অথবা পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ তুমি ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসাবা। স্যার তুমি ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসাবা? ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসাবা? স্যার আসো, তুমি ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসাবা আমি বলি। স্যার নাম্বার 1, বাক্যের শুরুতে ভার্ব থাকলে। বাক্যের শুরুতে ভার্ব থাকলে। বাক্যের শুরুতে কি থাকলে? 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 ভার্ব থাকলে। স্যার এরপর আসো, স্যার এরপর আসো, স্যার প্রেপোজিশনের পরে। কিসের পরে? প্রেপোজিশনের পরে। কিসের পরে? প্রেপোজিশনের পরে। স্যার এরপরে পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। নাম্বার 4, স্যার নাম্বার 4 হলো, তোমাকে একটা জিনিস শিখাই। মনে করো এটা হচ্ছে সাকিব, সাকিব খান, ঠিক আছে? এই যে মনে করো সাকিব খানের দুটা বউ, একটা হলো অপু বিশ্বাস, আরটা হচ্ছে কে? বুবলি। এখন খেয়াল করো তো, এই অপু এবং বুবলি এই দুজনের মধ্যে সম্পর্কটা কিসের? সতীনের না? এই যে সতীনের না, আমাদের ভার্বেও কিন্তু সতীনের একটা সম্পর্ক আছে। আমাদের ভার্বেও কিন্তু সতীনের একটা কি আছে? সংসার আছে। সতীনের একটা কি আছে? সম্পর্ক আছে। আমি সতীনে যাওয়ার আগে আপনাদের একটু দেখি এটাকে। তাবাসসুম শিমু স্যার এভাবে মন ভেঙে দিলেন, এরপর কি স্যার কারো মন ভেঙে দিলে গুনাহ হয়? পড়াশোনার জন্য মন না, পড়াশোনার জন্য তোকে কখনো কোনো দেওয়ালও ভাঙতে হবে, ওয়ালও ভাঙতে হবে, শুধু মন না, আরো অনেক কিছু ভাঙতে হবে। এখন আসেন, নুসরাত ইমা স্যার পসিটিভ অ্যাডজেক্টিভ কি কি? স্যার পসিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ওই যে ওই ওয়ার্ডস গুলো আর কি, যেগুলো তুমি ভুলে গেছো। মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইউর, ইটস, এই যেগুলো হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ। এখন আসেন স্যার, এখন এই যে আমি এখানে সাকিব খান, অপবিশ্বাস, বুবলি এগুলো কেন লিখছি? আসো, এটা হলো যদি কখনো এই যে মনে করো দুটা ভার্ব একসাথে আছে। মনে করো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। মনে করো দুটা বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে দুটা ভার্ব একসাথে। দেখো একটা বাক্যের মধ্যে যদি কি থাকে? দুটা ভার্ব। দেখে বৃষ্টি বিশ্বাস স্যার এই এক্সাম্পল আর পেলো না। এখন আসেন, ওকে স্যার এখন আসেন, এই যে দুটা ভার্ব একসাথে না, তাহলে এটা দুটোটা হচ্ছে কি একই রকম না? তাহলে এদের সম্পর্কটা কিসের মতো? সতীনের মতো। কিসের মতো? সতীনের মতো না? এখন তুমি খেয়াল করবা, সতীনে সতীনে কখনো সম্পর্ক ভালো হয় না। সতীনে সতীনের সম্পর্ক সবসময় কি হয়? খারাপ হয়। এবং সবশেষে যেটা আসে সতীন, এটা একটু বেশি কথা বলে। তুমি দেখবা অভিবিশ্বাস একটু কম কথা বলে, বুবলি একটু বেশি কথা বলে। ঠিক সেম ভাবে এখন আসেন, এখানেও ঠিক সেম। এই যে মনে করো আমি যদি এখানে একটা ভার্ব স্টপ, আবার এখানে একটা ভার্ব হলো কি টক, স্যার দুটা ভার্ব না? তো যখন এরকম দুটা ভার্ব একসাথে থাকে, পরবর্তী ভার্ব যেটা সেটা আইএনজি হয়। দুটো ভার্ব যখন একসাথে থাকে, পরবর্তী ভার্বটার সাথে কি হয়? আইএনজি হয়। দুটো ভার্ব যখন একসাথে থাকে, পরবর্তী ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এখন দেখো তাহলে এখানে যেটা টক আছে, সেই টকটা কি হয়ে যাবে? স্টপ টকিং। সহজ ভাষায় দুটা ভার্ব একসাথে থাকলে পরেরটার সাথে আইএনজি হয়। দুটা ভার্ব একসাথে থাকলে পরবর্তী ভার্বটার সাথে কি হবে? আইএনজি হবে। দুটা ভার্ব একসাথে থাকলে পরবর্তী ভার্বটা কি হবে? আইএনজি হবে। দুটা ভার্ব একসাথে থাকলে পরবর্তী ভার্বটা কি হবে? আইএনজি হবে। স্যার এই হলো জিরান এবং পার্টিসিপলের ব্যবহার। এই হলো কি জিরান এবং পার্টিসিপলের কি ব্যবহার। স্যার এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো।
স্যার সাকিব খানের অনেক বড় ফ্যান। এই সাকিব খানের অনেক বড় ফ্যান, ঠিক আছে, তো বিয়ে বেশি করার চিন্তা ভাবনা নাই, বুঝছো? এরপর আসেন, রাফিয়া বিনতে রাফু সতীনের মতো। আচ্ছা হ্যাঁ, সতীনের মতো দুটো আবার একসাথে, পরবর্তী আবার সাথে কি হবে? আইনজি হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শেখ জাকিয়া আক্তার ক্লিয়ার। তারমিন সুলতানা সাইমা ক্লিয়ার। ইমামুল হাসান জিহাদ ক্লিয়ার। নুসরাত জাহান ক্লিয়ার। জান্নাত মুসলিম সিন্ধিয়া ক্লিয়ার। ওকে স্যার, তাহলে আমরা নেক্সট যাচ্ছি। ফাহিমা ফামু ক্লিয়ার। নুসরাত ইমা, জি স্যার, সতীন দিয়ে এরপর আসেন। ওকে স্যার, এরপর আমরা নেক্সট আমরা এটা এখন একটা কাজ করব। আমরা এখন প্রেজেন্ট ফর্মটা না শিখে ইনফিনিটিভ শিখবো এখন। পারমিতা বণিক মো, ভালো কথা বলছেন। এটা আমাদের রেজিস্ট্রি পরীক্ষার মাঝে আর মোটে ৭৬ দিন বাকি, সেই ক্ষেত্রে বেশি পড়াশোনা করা আমাদের জন্য ভালো। গুড। অমায়িক মেয়ে, এটাকে পারমিতা বণিক মো, অমায়িক মেয়ে, সব থেকে ভালো মেয়ে কেন? স্যার রাইডিং পার্টের এটা কে রে? এমডি মারুফ চৌধুরী। স্যার 4টা বিয়ে করা সুন্নত। ফজর নামাজ পড়ছো? এশার নামাজ পড়ছো তুমি? 4টা বিয়ে করা সুন্নত বলতেছো যে? স্যার পসিটিভ অ্যাডজেক্টিভ এই আরেকটু বলেন। ওই যে স্যার বলছিলাম তো, মাই হিজ হার আওয়ার দেয়ার, এগুলো হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ। এরপর কথা হচ্ছে এই নুসরাত জাহান স্যার, বুবলি কি সত্যি কথা সত্যি বেশি? আমি আসলে জানি না, আন্দাজ দিয়ে বলছি আর কি। এরপর আসেন স্যার, আমরা এখন দেখবো ইনফিনিটিভের ব্যবহার। এই তোমরা এখন কি সুন্দর যাচ্ছ, তোমরা নিজেরাও জানো না ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের ব্যবহার, ইনফিনিটিভের কি ব্যবহার? অর্থাৎ ইনফিনিটিভ মানে আমরা সবাইকে জানি 2 + b1। ইনফিনিটিভ মানে আমরা সবাইকে জানি 2 + b1। তুমি 2 + b1 কোথায় কোথায় বসাবা? তুমি 2 + b1 কোথায় কোথায় বসাবা সেটা এখন আমরা দেখব। আমরা এতক্ষণ যা যা পড়াইছি তোমরা হয়তো দেখছো, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই করার ট্রাই করছি, কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ইনফিনিটিভ আসলে অনেকগুলো ওয়ার্ডস, এগুলো টেকনিক দিয়ে মনে রাখা যায় না, সেজন্য আমরা একটা গল্পের মাধ্যমে সেটা শিখবো। ইনফিনিটিভটা আমরা একটা কিসের মাধ্যমে শিখবো? গল্পের মাধ্যমে শিখবো। এখন আসেন স্যার, আমরা এখন একটা সুন্দর গল্প শিখবো। এখন সে সুন্দর গল্পটা হচ্ছে কারা কারা শুনতে চাও একটু বলো। আমি অনেকক্ষণ কমেন্ট টমেন্ট দেখি না, একটু কমেন্ট টমেন্ট দেখি। আমরা একটা সুন্দর একটা গল্প শিখবো এবং গল্পের নামটা একটু তোমাদের বলি আগে। আমরা একটা সুন্দর একটা চমৎকার গল্প শিখবো, যে গল্পটা শুনে তুমি কেউ ডিপ্রেশনে যাবা, কেউ খুশি হয়ে যাবা। আমরা এখন এই চমৎকার গল্পটা শিখবো, মানে শিখবো না, মানে গল্পটা শুনবো, সেই গল্প থেকে আমরা ইনফিনিটিভটা শিখবো। আর যেমন এই বিয়ে শাদী নিয়ে কথা বলার দরকার নাই। তুমি এই যে এখানে যারা বিয়ে বিয়ে করতেছো, তোমাকে বলি, তোমার আগে এই যে বই থেকে হচ্ছে কি বউ, বুঝছো? তো আগে তোমাকে রশি ঠিক রাখতে হবে। এই রশি যদি ঠিক না থাকে, এই রশি জীবনও ঠিক হবে না। তার মানে বই যদি ঠিক না থাকে, বউ জীবনও আসবে না, এটা মাথা রাখিও। এখন আসেন, তোমার বই এখন দেখ, বই ঠিক থাকলে বউ আসবে, আর যদি বই ঠিক না থাকে জীবনও বউ আসবে না। কি বলছো, বুঝছো? এখন আসেন, তখন ওই যে পড়াশোনা যদি ভালো করে না করো, তখন ওই সময় গিয়ে বলবা বই বড় নাকি বউ বড়। কি বলছো, বুঝছো? এখন আসে, ওকে স্যার আসো, আমরা একটু পড়াশোনা আসি। ওকে ওকে এখন আসেন, আমরা শুরু করতেছি। আর কেউ কোনো কথা বলবো না। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
আমরা যে গল্পটি বলতে যাচ্ছি ওই গল্পের কাল্পনিক চরিত্রের সাথে যদি কারো জীবনের গল্প মিলে যায়, অথবা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি গল্পের মতো নিজের চরিত্রটাকে উপলব্ধি করতে চাও, সেক্ষেত্রে কর্তৃপক্ষ অর্থাৎ এহসান ভাই বিন্দু মাত্র দায়ী থাকবে না, সেই দায়ী নিবে না। এটাকে বলা হয় ডিসক্লেইমার। এই যে তোমরা এই বিভিন্ন মুভি নাটক শুরু হওয়ার আগে দেখো না সতর্কীকরণ, ওই যে কি কথাগুলো বলো না, ডিসক্লেইমার। তো গল্প বলার আগে একটা ডিসক্লেইমার দিয়ে দিলাম। এখন আসেন, এরপর আসেন। ওকে স্যার আসেন, স্যার ক্লাসগুলোকে রেগুলার হবে হবে একবার আসেন। আপনারা পোলাপান, স্যার এত ট্যালেন্ট নিয়ে ঘুমান কেমন হবে? ট্যালেন্ট তো টুকটাক রাখতে হবে, বুঝছো স্যার। আমরা একটু পড়াশোনায় আসি। আমরা গল্পটা শুরু করতেছি, অর্থাৎ গল্পটা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, আমি এখন এই গল্প থেকে স্পেসিফিক কিছু ওয়ার্ড কি করব, সিলেক্ট করব। ওই ওয়ার্ড গুলো তুমি কোনো বাক্যের মধ্যে যদি দেখো, দেন পরবর্তী ভাবটা কি হবে, 2+B1 হবে। আমি এখন এই যে আমরা এখন যে গল্পটা শুরু করব, ওখান থেকে আমরা স্পেসিফিক যে ওয়ার্ড গুলো সিলেক্ট করব, আমরা সেই ওয়ার্ড গুলো এখানে লিখবো। দেন ওই ওয়ার্ডস গুলো যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো, স্পেসিফিক ওই ওয়ার্ডস গুলোর পরে মূলত কি বসবে, 2+B1 বসবে। কি বলছে, বোঝা গেছে? ওকে স্যার এখন আসেন। স্যার আমার এখানে এই যে ইনফার, ইনফার মানে কি জানো, ইনফিনিটিভ। ইনফার মানে আমরা মূলত কি জানবো, মনে রাখবো ইনফিনিটিভ। আর মাথা রাখতে হবে তোমাকে, তোমাকে মানে হচ্ছে কি টু, আর ভালোবাসি মানে হচ্ছে কি B1। তার মানে ইনফার মানে হলো 2+B1। ইনফার মানে কি 2+B1। এখন আসেন। ওকে স্যার এখন দেখো, আমি আপনাদের কমেন্ট গুলো দেখে দেখে আমার হাসি পাচ্ছে, বুঝছেন? আপনারা অনেক স্মার্ট, কিন্তু কথা হচ্ছে এই যে এখানে যারা বলতেছেন স্যার বিয়ে, বউ, বাচ্চা, পড়াশোনা না করলে একটাও হবে না। ওকে ফারজানা ইসলাম রিফা, স্যার গল্প শুরু করেন। রাফিয়া বিনতে রাফু, স্যার গল্প শুরু করেন। ওকে স্যার আমরা গল্প শুরু করতেছি, তুমি একটু খেয়াল করবা, আমরা গল্পটা শুনবা এবং আমি এখান থেকে স্পেসিফিক কিছু ওয়ার্ড সিলেক্ট করবো, ওই ওয়ার্ড গুলো একটু তুমি মাথা রাখবা। ওকে ঠিক আছে? আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল ইনফাত একটা কাল্পনিক চরিত্র। স্যার ইনফাতকে দেখেছিলাম প্রথম স্কুল বাসে, সেই থেকে ভালো লেগেছিল। ভালো লাগা মানে কি, পছন্দ করা। পছন্দ করা মানে কি লাইক। সেই থেকে কি লেগেছিল স্যার, ভালো লেগেছিল এবং ভালোবেসেছিলাম। তাহলে প্রথমে ভালো লাগতে হবে, তারপর ভালোবাসতে হবে, তার মানে লাইক, এরপর কি লাভ। তাকে এতটাই ভালোবেসেছিলাম যে নিজেকে ভুলে গিয়েছিলাম। নিজেকে কি ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়া মানে কি স্যার, ফরগেট। ভুলে যাওয়া মানে কি ফরগেট। তাই বন্ধুর সাহায্য নিয়ে, বন্ধুর কি নিয়ে, সাহায্য নিয়ে। সাহায্য মানে কি স্যার, হেল্প। সাহায্য মানে কি স্যার, হেল্প। বন্ধুর কি নিলাম, সাহায্য নিলাম এবং পরিকল্পনা করলাম। কি করলাম, পরিকল্পনা। পরিকল্পনা মানে কি স্যার, প্ল্যান করা। প্ল্যান করলাম। এরপর সিদ্ধান্ত নিলাম। কি নিলাম, সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত মানে কি স্যার, ডিসাইড। ওকে এখন কি সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্তটা কি, কোনো এক গোধূলি সন্ধ্যায়, মাথা রাখবা সন্ধ্যার আগে কি বসে, গোধূলি বসে। কোনো এক গোধূলি সন্ধ্যায় লাল গোলাপের, কোনো এক গোধূলি সন্ধ্যায় লাল গোলাপের আয়োজন করে। এখন দেখো আয়োজন করা মানে কি স্যার, অ্যারেঞ্জ। আয়োজন করা মানে কি, অ্যারেঞ্জ। লাল গোলাপের কি করলাম, আয়োজন করলাম এবং তার সামনে গিয়ে হাজির হলাম। এখন হাজির হওয়া মানে কি স্যার, হাজির হওয়া মানে হলো অ্যাফেয়ার। হাজির হওয়া মানে কি, অ্যাফেয়ার। তার সামনে গিয়ে কি হলাম, হাজির হলাম। এরপর হাজির হওয়ার পর তাকে বলে দিলাম, উইল ইউ বি মাইন। উইল ইউ বি মাইন, তুমি কি আমার হবে। সে আমাকে হুমকি দিয়ে, হুমকি মানে কি স্যার, থ্রেট। সে আমাকে কি দিল, হুমকি দিল। সে আমাকে হুমকি দিয়ে জিজ্ঞেস করলো, সে আমাকে হুমকি দিয়ে কি করলো, জিজ্ঞেস করলো, কেন তুমি আমাকে দাবি করছো। দাবি, দাবি মানে কি স্যার, ডিমান্ড। দাবি মানে কি, ডিমান্ড। অথবা তুমি বলতে পারো
ডিজায়ার। অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করলো, কেন তুমি আমাকে কি করছো, দাবি করছো অথবা ডিজায়ার করছো। উত্তরে আমি বললাম, আমি তোমার সাথে বিদ্ধ হতে চাই। এখন দেখো, চাই, চাওয়া, এগুলো মানে কি স্যার, ওয়ান্ট। আমি তোমার সাথে কি হতে চাই, বিদ্ধ হতে চাই। এত কিছুর পরেও সে আমাকে প্রত্যাখ্যান করলো। এখন দেখো স্যার, প্রত্যাখ্যান মানে কি? স্যার প্রত্যাখ্যান মানে কি? প্রত্যাখ্যান মানে হলো রিফিউজ করা। কি করা? রিফিউজ করা। এত কিছুর পরেও সে আমাকে কি করলো, প্রত্যাখ্যান করলো। কি করলো? প্রত্যাখ্যান করলো। কিন্তু আমি তো দমে যাওয়ার পাত্র নই। আমি তো দমে যাওয়ার পাত্র নই। তাকে পাওয়ার এত বেশি তাড়না ছিল, এত বেশি যোগ ছিল, এত বেশি প্রবণতা ছিল। তাড়না, যোগ, প্রবণতা, তিনটারই ইংলিশ ওয়ার্ড হলো একটা, সেটা হলো ট্রেন্ড। তাকে পাওয়ার এত বেশি কি ছিল, যে তাড়না ছিল, ট্রেন্ড ছিল। তাই কোন রকম বান না করে, কি না করে, বান। বান মানে কি স্যার? প্রিটেন্ড। বান মানে কি? প্রিটেন্ড। তাই কোন রকম কি না করে, বান না করে, কোন রকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগে। কোন রকম কিসে না ভোগে? দ্বিধাদ্বন্দ্বে না ভোগে। স্যার দ্বিধাদ্বন্দ্ব মানে কি? হেজিটেট। দ্বিধাদ্বন্দ্ব মানে কি? হেজিটেট। তাই কোন রকম কিসে না ভোগে, দ্বিধাদ্বন্দ্বে না ভোগে, তার মায়ের সামনে গিয়ে হাজির হলাম এবং বলে দিলাম, উইল ইউ বি মাই মাদার ইন, তো আপনি কি আমার শাশুড়ি আম্মা হবেন। আমি এটা কিনা স্টপ করি, এটা জীবনেও বলা যাবে না। যদি এটা বাস্তবে কেউ বলো, উনি তোমার দিকে তাকাবে না, আগে তোমার ওনার পায়ের দিকে তাকাবে, এবার পায়ে যেটা থাকবে সেটা নিয়ে বাকি যা করার করবে, বুঝছো? তো এটা করা যাবে না, বাকি এতটুকু পর্যন্ত ঠিক আছে। ওই যে এখন যেটা বলছি সেটা করা যাবে না। এরপর আসো, কাম টু দা পয়েন্ট। এরপর ওনাকে বললাম কি কি বলা, সেটা তো একটু আগে বলছি। এরপর সেটা বলার পর মা আমাকে বলল, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। অপেক্ষা মানে কি স্যার? ওয়েট। অপেক্ষা মানে কি স্যার? ওয়েট। অপেক্ষা করো, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা, অথবা রাজি করাতে পারি কিনা। দেখি আমি কি করতে পারি কিনা, ম্যানেজ করতে পারি কিনা, অথবা রাজি করাতে পারি কিনা। মাটিকে ওই মেয়েকে কি করালো, রাজি করালো। কি করালো? রাজি করালো। এগ্রি। রাজি মানে কি স্যার? এগ্রি। রাজি করালো। এরপর মেয়ে এসে আমাকে বলল, এত ডং কোথায় শিখলে। এখন শিখা মানে কি? লার্ন। শিখা মানে কি? লার্ন। মেয়ে এসে আমাকে কি বললো, এত ডং কোথায় শিখলে, আগে তো হাবাগোবা ছিলে। এবার মা এসে আমাদের কি করলো, উইশ করলো, তোমরা সুখী হও। এই হচ্ছে তোমার ইনফাতের গল্প। এ হচ্ছে তোমার কিসের গল্প? ইনফাতের গল্প। অর্থাৎ এই ওয়ার্ডস গুলা যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো, চোখ বন্ধ করে পরবর্তী ভাবটা কি হবে, 2+B1। এটা তোমার এসএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। তাই এবার বলো, আমরা তো একদম শুরু থেকে অনেক একদম মুড টুন নিয়ে একদম এহসান ভাইকে বলে, এই যে অনেকে বলতেছিল স্যার আপনি হাসেন না, পরে আবার বললেন স্যার আপনি অনেক রসিক। এখন বলেন গল্পটা কেমন ছিল? লাস্টের দিকে কি একটু করে ধোকা গেছে কিনা বলো? লাস্টের দিকে কি হুট করে ধোকা গেছে কিনা বলো? স্যার আমরা আজকে এতটুকু রাখবো, এবং একই সাথে তোমার এই আমরা তোমাদের গত ক্লাসে না, গতকালকে আমরা একটা ডিক্লারেশন দিয়েছিলাম যে আমরা আমাদের গতকালকে ফার্স্টটা হচ্ছে তোমার কি করব, যারা সর্বোচ্চ মেনশন করবে তাদের আমরা এই 3 জনকে আমরা পুরস্কৃত করব। আমরা সেই এখন এই পুরস্কৃত করতে যাচ্ছি। যারা যারা কালকের উইনার তাদের নামগুলো আমরা এখন অ্যানাউন্স করব। এরপর এরপর আসেন স্যার, এত বড় গল্প মনে থাকবে না স্যার, মনে থাকবে তুমি আর একটু রিপিট করে একটু শুনবা। এরপর বিয়ে খতম, এরপর কি অনেক ভালো স্যার, এরপর স্যার নেক্সট বাপরে, এরপর আসেন ইন্টারেস্টিং অনেক স্যার, নেক্সট ক্লাস কবে বলে, কবে স্যার আমাদের রুটিন দেওয়া আছে। এরপর গল্পটা সুন্দর আমার সাথে মিলে গেলে ভালো হতো, এটাকে ফাহিমা ভামো। আচ্ছা আমরা দোয়া করি যাতে আপনার সাথে গল্পটা মিলে যায়। এরপর আসেন,
নুসরাত জাহান হোম, যেটা বাস্তবে একদম ইম্পসিবল। নাহিয়ান তারান্নম বেদনা। আচ্ছা স্যার, গল্পটা অনেক সুন্দর। ওকে স্যার, এখন আসেন আমরা আমাদের গতকালকের, স্যার এটা বাস্তবে কোনো এই আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা জীবন অনেক কষ্ট পাইছেন, কেউ কেউ এসে আপনাদের এরকম কষ্ট কষ্ট দিয়ে চলে গেছে। আপনাদের আগে পড়াশোনা করেন। স্যার গল্পটাকে আপনি বানাইছেন, স্যার যা বলতো সামনে যে বানাইছে, এরপর স্যার গল্পটা অনেক সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন গতকালকের তোমাদের যেই উইনার সেটা ঘোষণা করতে যাচ্ছি। আমরা ইংলিশ ক্লাস আপাতত আর পড়াচ্ছি না, আমরা সেই গত 1.5 ঘন্টা যাবত আমরা ক্লাস করাচ্ছি। আমরা নেক্সট আমাদের ক্লাসটা হবে শনিবারে, অর্থাৎ আমাদের ইংলিশ ক্লাস হবে শনিবার এবং বুধবার। আমাদের শনিবারে ক্লাস হবে। এরপর আমাদের গিফট, হ্যাঁ গিফট আছে, এটাকে রাফিয়া বিনতে রাফু। কিন্তু স্যার বাস্তবে মিলবে না। আপনারা গল্প নিয়ে মাশাআল্লাহ যে পরিমাণ হাইফার, ঠিক আছে এটা ভালো। আগে পড়াশোনা করো, ওই যে বই ঠিক থাকলে বউ ঠিক থাকবে, জিনিসটা হচ্ছে এরকম। বই পড়ো না বউ পড়ো। তোমাদের আনোয়ার স্যার বলছে বই পড়ো নাকি বউ পড়ো। এখন আসেন হাসান ভাইয়ের মন বড়। হ্যাঁ, হাসান ভাইয়ের মন বড়, ঠিক আছে। ওকে স্যার, আমরা আর কথা বলাচ্ছি না, আমরা এই ডিক্লারেশনে যাচ্ছি। আমরা খুব বেশি টাইম নিব না, আমাদের মোবাইলের চার্জও নাই। এবার আসেন স্যার, অনেক ভালো লাগলো। ওকে ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা আমাদের গতকালকের উইনারকে তোমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে আসতেছি। ও আসছে। গতকালকে আমাদের সর্বোচ্চ মেনশনকারী আমরা 3 জনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলাম। এরকম গল্প আরো বলবেন, ঠিক আছে। এবার আসেন। ওকে স্যার, আমরা এই যে মেনশন কারে 3 জনকে আমরা পুরস্কৃত করব কথা দিয়েছিলাম। এখানে যদি তোমরা সেই 3 জন থেকে থাকো একটু হাত তুলবা, আর যদি নাও থেকে থাকো আমাদের পেজ ইনবক্স দিবা। সরি, পেজ ইনবক্স করবা, ইনবক্স দিবা বলছি, সরি। এরপর আসেন স্যার, আমাদের ফার্স্ট গতকালকের যে উইনার সে হচ্ছে কে, শেখ সাইম। 2 নম্বর হচ্ছে কারি শহীদুল নবী, আমাদের সাথে ক্লাস করছিল। এরপর সাইমন ইসলাম। কি রে, 3 জনই হচ্ছে ছেলে, এটা মানে কি ছিল না বেশি। এখন তো মনে হচ্ছে যে মেয়েরা চাই না যে তাদের বান্ধবী পড়াশোনা করুক, তাদের বান্ধবী ক্লাসগুলো করুক। দিন শেষে তো ছেলেরাই হচ্ছে উইন করলো। ছেলেরাই তো মনে হচ্ছে যে তারা বন্ধুর জন্য একদম জান দিয়ে দিচ্ছে, পরাণ দিয়ে দিচ্ছে। আমি হতাশ, মেয়েদের এরকম দেখে, এরকম কার্যক্রম দেখে আমি প্রচুর হতাশ, প্রচুর হতাশ। ওকে স্যার, এরপর আসেন সনি রহমান স্যার। আপনি এর আগে কি বলছেন, আমরা হয়তো দিয়ে দিছি। আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে এখানে যাদের নাম আসছে, এখানে হচ্ছে শেখ সায়েম, কারি শহীদুল, তারপর হচ্ছে সাইমুন ইসলাম। তোমরা একটু কাজ করবে, তোমরা হচ্ছে আমাদের পেজে একটা মেসেজ দিবে এবং তোমাদের নাম্বারটা একটু দিয়ে দিবা। তো তোমাদের ফোনে তোমাদের রিসার্চ হয়ে যাবে গিফট তোমাদের, যারা গতকালকে ক্লাসে সর্বোচ্চ মেনশন, গতকালকে যে আমরা পোস্ট করেছিলাম আজকের ক্লাসে, সেই পোস্টে যারা সর্বোচ্চ মেনশন করছে তাদেরকে এই মোবাইল রিচার্জ দেওয়া হচ্ছে। তো আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয়ের। অলরেডি কনভেন্স ক্লাস হয়েছে 7টা থেকে 8টা, এবং 8টা থেকে 9টা, এখন 9:30 প্রায় তোমাদের এসএসআর ইংলিশ ক্লাস নিয়েছে। সো এরপরে কালকে থেকে তোমাদের শুক্রবার থেকে তোমাদের সিভিক্স এর ক্লাস শুরু হয়ে যাবে। এরপর শনিবার আমরা তো আবার যুক্ত হবো। এরপর তোমাদের বাংলা, এরপর আইসিটি, অ্যাকাউন্টিং সবগুলো ক্লাসে যুক্ত হয়ে যাবে। ইসলামিক হিস্ট্রি সবগুলো ক্লাসে আস্তে আস্তে লাইভ ক্লাসে যুক্ত হবে। সো একটু ওয়েট করো, এখনো অনেক টিচার আমাদের বাড়িতে আছে, এখনো আসতে পারে না, সেজন্য আমরা শুরু করতে পারি না। সো তোমরা সবাই তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, আমি আগেও বলেছি, কালকেও বলেছি, যে তোমরা সবাই ক্লাসগুলো এনজয় করবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। এবং আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি একদম ভালো একটা তোমাদেরকে ক্লাস উপহার দেওয়ার জন্য। এই ক্লাসগুলো আমাদের পেইড বেসে যেমন ক্লাস হয়, সেম ক্লাস। সো একদম যে ফ্রি বলে যে এখানে কিছু করাচ্ছি এমন না, এখানে তুমি পেইড বেসের চেয়ে ভালো ক্লাস পাচ্ছ। এবং হচ্ছে আমি আশা করি এই ক্লাসগুলো তোমরা করলে এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। যেমন আমার ইকোনমিক্সে আমি 12টা ক্লাস নিচ্ছি এমসিকিউ, অর্থাৎ টোটাল 6টা অধ্যায়ে ফার্স্ট সেমিস্টারের উপর। এই ক্লাসগুলো করলে কিন্তু এমসিকিউ তে আর কোনো প্রবলেম থাকবে না। 30 মার্কসে তোমার এমসিকিউ ইনশাআল্লাহ 30-এর মধ্যে 30 থাকবে ইনশাআল্লাহ। সো এই আর কি। তা আমরা ক্লাসটা শেষ করি, কি বলেন স্যার? ঠিক আছে স্যার, এই যে আমরা এখানে কয়েকজন বললেন স্যার আমরা কি কোনো গিফট পাবো না? তোমাদের গিফট হচ্ছে এই যে আমাদের ক্লাসগুলো, এগুলো তোমাদের জন্য গিফট। তুমি যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করবা সেটাই তোমাদের জন্য গিফট। এবং এটার বিনিময়ে আমরা কি পাবো, আমরা যেটা
আমরা পাবো না, আমরা তোমাদের থেকে একটা জিনিস চেয়ে নেবো, সেটা হচ্ছে দোয়া। তোমাদের আব্বা আম্মুকে বলবা আমাদের জন্য যাতে একটু মন খুলে দোয়া করে, কারণ আমরা চাই আমাদের ছোট বোনগুলা ছোট ভাইগুলো ভালো একটা পজিশনে যাক। তোমাদের আব্বা আমার স্বপ্নটা তোমরা পূরণ করো। আমরা সেই তোমাদের স্বপ্ন পূরণে অংশীদার হতে চাচ্ছি, তোমাদের একটু হেল্প করতে যাচ্ছি লাইফে। এই আগের দিনগুলো তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা ইনকাম করছি, সামনে অনেক করব, কিন্তু মানুষের দোয়াটা অনেক বেশি দরকার। দোয়া না থাকলে টাকাও আসবে না, কিছু আসবে না। তো তোমাদের আব্বা আমাকে মন থেকে বলবা আমাদের জন্য দোয়া করার জন্য। আমরা সুস্থ থাকলে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন আমরা নেওয়াই দিব, এটা আমরা কথা দিচ্ছি। এবং তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, খুব ভালো করে পড়াশোনা করো, এবং যে যার ধর্মের যে বিষয়টা, তুমি যে ধর্মের হও ধর্মের একটা পালন করো। কারণ উপরওয়ালা না চাইলে, ভাগ্য যদি তোমার প্রতি সহায় না হয়, তোমার রেজাল্ট কখনোই ভালো হবে না। পরিশ্রমের পাশাপাশি ভাগ্যটা অনেক বেশি আমাদের দরকার। এ হচ্ছে আমাদের কথাবার্তা। এবং আমরা, তোমরা অলরেডি দেখছো তোমাদের ইকোনমিক্স ক্লাস তো তোমরা সেই অনেক আগে থেকেই করতেছো। আমরা ইংলিশে যেমন আমি আজকে ফার্স্ট ক্লাস নিলাম, এবং আমি তোমাদের শুরুতে বলছিলাম যে তুমি আমার ভার্ব ক্লাসটা শুরুর আগে এবং শেষ করার পরে তুমি নিজের মধ্যে হিউজ একটা ডিফারেন্ট দেখতে পারবা। তুমি নিজেই নিজের মধ্যে একটা জিনিস ক্রিয়েট করবো যে না, আসলে তো আমি ভার্ব সম্পর্কে অনেক কিছুই জানতাম না, অনেক কিছু আমি ডিটেলস জানতাম না, অনেক কিছু আমি হয়তো 30% জানতাম। কিন্তু তুমি ক্লাসটা করার পর তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি ভার্ব সম্পর্কে অনেক কিছু জিনিস জানলা। আমরা চেষ্টা করছি তোমাকে জানানোর, এবং আমরা চেষ্টা করছি তোমাকে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়ার, এবং আমরা চেষ্টা করছি তোমার এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনও যাতে তুমি কিভাবে খুব ভালো করে একটু প্রিপারেশনটা তোমার হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করছি। এবং আমরা আমাদের জায়গা থেকে 100% দেওয়ার ট্রাই করতেছি। তোমরা একটু কষ্ট করো, এবং আমরা চাই তোমরা সফল হও। সবার জন্য এই দোয়া এবং শুভকামনা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। সাইকোলজি ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ, সবগুলো ক্লাস আমরা ফ্রি ক্লাস দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।